সোহেল স্যার সায়েন্স চেম্বারের জুলজি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আমাদের টপিক হচ্ছে জুলজি চ্যাপ্টার 3 এর লেকচার 2। লেকচার 2 আমরা লেকচার 1 এ আমরা পড়াইছিলাম তোমাদেরকে মুখের অংশ, জিহ্বা এবং দাঁত। আর এখানে পড়াবো যেটা হচ্ছে লালা গ্রন্থি বা সালাইভারি গ্ল্যান্ড। লালা গ্রন্থি বা আমাদের স্ক্রিনে লেখা আছে এখানে সালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি। তো মানুষের যে লালা গ্রন্থি তোমাদেরকে আমরা পড়াতে যাচ্ছি এখন। তো লালা গ্রন্থি বলতো কয় জোড়া? লালা গ্রন্থি কয় জোড়া? লালা গ্রন্থি হচ্ছে আসলে তোমরা জানো সবাই লালা গ্রন্থি হচ্ছে 3 জোড়া। 3 জোড়া লালা গ্রন্থি। একটা হচ্ছে প্যারোটিড, সাবমেন্ডিবুলার, একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল। তাহলে আমি আবার বলি প্যারোটিড, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। এগুলো আমরা আরো একটু বিস্তারিত বলবো। কত হচ্ছে মানুষের লালা গ্রন্থি হচ্ছে 3 জোড়া। কয় জোড়া? 3 জোড়া। যদি বলো কয়টি তাহলে বলবো 6টি। ঠিক আছে, 3 জোড়া। তো প্যারোটিড, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। তোমরা জানো প্যারোটিড কোথায় থাকে? আমাদের কানের সামনে এই যে এখানে যে একটা গ্রন্থি আছে, যে জায়গাটা, এই জায়গাতে গ্রন্থি আছে, এই গ্রন্থির নাম হচ্ছে প্যারোটিড গ্রন্থি। তাহলে প্যারোটিড কোথায় থাকে? প্যারোটিড থাকে কানের সামনে। তাহলে মানুষের কান যেহেতু 2টা, প্যারোটিড গ্রন্থির কয়টা? 2টা, মানে 1 জোড়া। আর সাবমেন্ডিবুলার সবসময় মনে রাখবো, সাব মানে কি? সাব মানে হচ্ছে নিচে, সাব মানে কি? নিচে। মেন্ডিবুলার কথা হচ্ছে মেন্ডিবল থেকে, মেন্ডিবল মানে হচ্ছে নিম্ন চোয়াল। মানুষের চোয়াল তো 2টা, একটা ঊর্ধ্ব চোয়াল, একটা নিম্ন চোয়াল। তো নিম্ন চোয়ালকে বলা হয় মেন্ডিবল, নিম্ন চোয়ালকে বলা হয় মেন্ডিবল। তো নিম্ন চোয়ালের নিচে থাকলে তাকে বলা হয় সাবমেন্ডিবুলার। একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল। এই যে সাব মানে কি বলছিলাম? সাব মানে নিচে। আর আমরা গত লেকচারে বলছিলাম লিঙ্গুয়াল মানে কি বলতো? আমরা বলছিলাম লিঙ্গুয়াল মানে হচ্ছে গত ক্লাস যারা করছো তারা দেখো ফার্স্ট লেকচারে বলছিলাম লিঙ্গুয়াল মানে হচ্ছে জিহ্বা। লিঙ্গুয়াল মানে কি? জিহ্বা। তাহলে প্যারোটিড থেকে কানের সামনে, সাবমেন্ডিবুলার মেন্ডিবলের নিচে, সাবলিঙ্গুয়াল জিহ্বার নিচে। এই 3টা চ্যাপ্টার মনে রাখো। ঠিক আছে? তাহলে 3 জোড়া লালা গ্রন্থি কোথায় থাকে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এবার আসি তাহলে একটু আমরা স্ট্রাকচারটা দেখে নিই, জাস্ট প্রেজেন্টেশনটা। তাহলে যে মেন্ডিবল আছে, মেন্ডিবল এই যে এটা হচ্ছে কান, কান এই বরাবর থেকে এই বরাবর কিন্তু মানুষের কানটা থাকে দেখো। তাহলে কানের সামনে এটা হচ্ছে প্যারোটিড, কানের সামনে প্যারোটিড। আর এই যে এটা হচ্ছে আমাদের নিম্ন চোয়াল, এটা ঊর্ধ্ব চোয়াল, এটা নিম্ন চোয়াল। নিম্ন চোয়ালের নিচে এই যে এখানে দেওয়া আছে, নিম্ন চোয়ালের নিচে এই যে সাবমেন্ডিবুলার। আর জিহ্বা হচ্ছে এখানে, জিহ্বা থাকে তার জিহ্বার নিচে, তাহলে এটা বলা হয় সাবলিঙ্গুয়াল। তাহলে প্যারোটিড, সাবমেন্ডিবুলার, আবার সাবলিঙ্গুয়াল। একটা হচ্ছে তোমাদেরকে আমি দেখাই, এটা হচ্ছে নিচ থেকে দেখাচ্ছে তোমাকে, এটা প্যারোটিড, এটা কি? প্যারোটিড। আর মেন্ডিবল হচ্ছে এটা পুরোটা মেন্ডিবল। মেন্ডিবলের নিচের দিকে এই যে সাবমেন্ডিবুলার। আর এই যে দেখো এটা, তাহলে মেন্ডিবলের উপরে ঊর্ধ্ব চোয়াল, তাহলে জিহ্বার নিচে সাবলিঙ্গুয়াল। তাহলে প্যারোটিড, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল 3 জোড়া। ঠিক আছে? ওকে। এবার আসি লালা গ্রন্থিতে কি কি আসে, খুব ইম্পর্টেন্ট। লালা গ্রন্থির উপাদানগুলো কি আসে? তাহলে আমি তোমাকে বলছিলাম লালা গ্রন্থির কয় জোড়া? 3 জোড়া। কি? একটা হচ্ছে প্যারোটিড, একটা হচ্ছে সাবমেন্ডিবুলার, একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল। ঠিক আছে? সাবলিঙ্গুয়াল খুব ইম্পর্টেন্ট। আসলে এই যে 3 জোড়া লালা গ্রন্থি বললাম, এই 3 জোড়া লালা গ্রন্থি থেকে যা কিছু আসে, 3 জোড়া লালা গ্রন্থি থেকে সব মিলে যা কিছু আসে সবাইকে একসাথে বলা হয় লালারস। 3 জোড়া লালা গ্রন্থি থেকে যা কিছু আসে, যা কিছু নিশ্চিত হয়, সব কিছুকে একসাথে বলা হয় লালারস। একটা মানুষের ডেইলি 1.2 থেকে 1.5 লিটার লালা খরিত হয়। এটা হচ্ছে ডেইলি, পার ডে 1.2 থেকে 1.5 লিটার লালা কি হতে পারে? খরিত হতে পারে। ঠিক আছে? ওকে। তো এটা থেকে তুমি এমএল নিয়ে গেলে 1200 থেকে 1500 ml হয়। ঠিক আছে? এটা হচ্ছে গড় এভারেজ। লালার পিএইচটা খুব ইম্পর্টেন্ট। লালার পিএইচটা, লালার পিএইচ কত? 6.2 থেকে 7.4। 6.2 থেকে 7.4। একটা কথা মনে রাখবো, আমরা কোনো পড়া তোমাদেরকে যেভাবে পড়াবো পরীক্ষায় ওখান থেকে আসবে, বাট এক্স্যাক্টলি ওইটাই আসবে না। মানে এমন না যে আমি তোমাকে বরাবর যেটা পড়ালাম সেটাই আসবে, এরকম না। যেমন আমি তোমাকে একটা কথা বলি যে পিএইচ 6.2 থেকে 7.4, এটা মানে কি? আমরা জানি যাদের পিএইচ বরাবর 7 তারা নিরপেক্ষ, যাদের পিএইচ এর মান 7 চেয়ে বেশি তারা অ্যাসিড, ক্ষার, আর যাদের পিএইচ 7 চেয়ে কম তারা অ্যাসিড। এখানে একটা জিনিস খেয়াল করো, লালার পিএইচ 7 চেয়ে একটু কম, 7 চেয়ে একটু বেশি, তাহলে আংশিক অম্লীয় থেকে আংশিক ক্ষারীয়।
আংশিক অম্লীয় থেকে আংশিক ক্ষারীয়। তাহলে এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো লালার পরিমাণটা দেখবেন, এখন লালার রসটা কিন্তু অনেক কিছুই আসে, ঠিক আছে? অনেক কিছু যে আসে, এই অনেক কিছুর মধ্যে মেইনলি কি আসে, মেইনলি যা আসে তার মধ্যে আমরা একটু মনে রাখার জন্য অনেক কিছুর মধ্যে থেকে মেইনলি আসে কি? প্রথম হচ্ছে একটু খেয়াল করে, আমি এখানে লিখে দিচ্ছি একটু। প্রথমে আসে মিউকাস, আসে মিউকাস, ঠিক আছে? তারপরে থাকে কিছু আয়ন, তারপরে থাকে কিছু এনজাইম, আর থাকে কিছু পানি, ওয়াটার। একটু খেয়াল করে, আমি এখানে নিচে করে লিখি, তাহলে নিচে করে লিখি এখানে ওয়াটার বা পানি। তাহলে অনেক কিছুই তো আসে, কিন্তু এখানে মেইনলি আসে মিউকাস, আয়ন, এনজাইম, ওয়াটার। আমি এভাবে মনে রাখবো আমরা কিভাবে। বিড়াল কেমনে ডাকে? বিড়াল ডাকে মিউ। বিড়াল ডাকে কিভাবে? বিড়াল ডাকে মিউ। জাস্ট মনে রাখার জন্য আমরা যেভাবে মনে রাখি, বিড়াল ডাকে মিউ। তো বিড়াল মানে মিউ মানে কি? মিউকাস, আয়ন, এনজাইম, ওয়াটার বা পানি। তাহলে মিউকাস, আয়ন, এনজাইম, ওয়াটার বা পানি। এখন আসো, এগুলো হচ্ছে মেইন উপাদান, আরো কিছু আসে কিন্তু। তো তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, স্যার এখানে মিউকাস মানে কি মিন করছেন আপনি? হোয়াট ডু মিন বাই মিউকাস? মিউকাস একটা কথা বলে ফেলি। মিউকাস মানে আসলে তিনটা জিনিসের সমষ্টি, মিউসিন, পানি আর হচ্ছে বাইকার্বনেট। মিউসিন, পানি এবং বাইকার্বনেট। তাহলে মিউকাস কথাটা যেখানেই শুনবো, বায়োলজিতে বেসিক ক্লিয়ার রাখা খুব ইম্পর্টেন্ট। যেখানে মিউকাস কথাটা শুনবো বুঝে নেবে এখানে তিনটা জিনিস আছে, মিউসিন, পানি, বাইকার্বনেট। তো তুমি জানো এখানে বাইকার্বনেট কিন্তু ক্ষারীয়। বাইকার্বনেট কি? বাইকার্বনেট হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। আর যে মিউসিনের কথা বললাম, মিউসিন খাদ্যকে কি করে? সে খাদ্যকে নরম করে, পিচ্ছিল করে। মিউসিন খাদ্যকে নরম এবং কি করে? পিচ্ছিল করে, ঠিক আছে? এবার আসলে আমরা আয়ন নিয়ে তেমনটা কিছু বলার নেই, জাস্ট আয়নটা মনে রাখলে চলবে। এনজাইম আমরা আলোচনা করি। এনজাইম লালাতে দুইটা এনজাইম থাকে বেসিক্যালি। কয়টা? দুইটা এনজাইম। লালার মধ্যে দুইটা এনজাইম থাকে। একটা হচ্ছে মল্টেজ, একটা থাকে মল্টেজ, আর একটা হচ্ছে টায়ালিন। একটা মল্টেজ, একটা কি? একটা মল্টেজ, একটা হচ্ছে টায়ালিন। তার লালার মধ্যে বেসিক্যালি এনজাইম থাকে কয়টা? দুইটা। একটা মল্টেজ, একটা হচ্ছে টায়ালিন। এই যে টায়ালিনের কথা বললাম, এই টায়ালিনের আরেকটা নাম আছে, সে নাম কি? অ্যামাইলেজ। টায়ালিনের আরেকটা নাম কি? টায়ালিনের আরেকটা নাম হচ্ছে অ্যামাইলেজ। তাহলে টায়ালিনের কিন্তু আরেকটা নাম আছে, কি নাম? অ্যামাইলেজ। যখন অ্যামাইলেজ কথা বলবো মনে রাখবেন, অ্যামাইলেজ কিন্তু আমাদের বডির তিনটা জায়গা থেকে আসে বেসিক্যালি। কি? মুখের মধ্যে অ্যামাইলেজ আসে, পাকস্থ ক্ষুদ্রান্ত থেকেও অ্যামাইলেজ আসে, আর হচ্ছে অগ্নাশয় থেকে অ্যামাইলেজ আসে। তাই অ্যামাইলেজ এই এনজাইমটা আমাদের মুখ থেকেও আসে, ক্ষুদ্রান্ত থেকেও আসে এবং আমাদের অগ্নাশয় থেকেও আসে। তা আমি যদি তোমাকে বলি অ্যামাইলেজ, তুমি তো বুঝতে পারবে আমি কোন অ্যামাইলেজের কথা বলতেছি। তাই আমি এখানে বলে দিচ্ছি স্যালাইভারি অ্যামাইলেজ। দেখো স্যালাইভারি অ্যামাইলেজ। বলতো মুখের মধ্যে এনজাইম কয়টা? দুইটা, একটা মল্টেজ, একটা টায়ালিন। টায়ালিনের আরেকটা নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ, মানে লালার অ্যামাইলেজ। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে ফেলি, খুব ইম্পর্টেন্ট। এই স্যালাইভারি অ্যামাইলেজ যেটা আছে, এটা ক্লোরিন না, ক্লোরাইড আয়ন দ্বারা কি হয়? সক্রিয়। এটা প্রথমে নিষ্ক্রিয় থাকে, সে ক্লোরাইড আয়ন দ্বারা কি হয়? সক্রিয় হয়। তাহলে সে লালার অ্যামাইলেজটা ক্লোরাইড আয়ন দ্বারা, খুব ইম্পর্টেন্ট Cl- কিন্তু ক্লোরিন না। পরীক্ষা অনেক সময় দিতে পারে নিচের কোনটি শুদ্ধ, Cl স্যালাইভারি অ্যামাইলেজকে সক্রিয় করে, এটা কিন্তু ঠিক না। এটা কিন্তু Cl- বা ক্লোরাইড, ঠিক আছে? ওকে। তাহলে তিন জোড়া লালা গ্রন্থ থেকে যা কিছু আসে সবাইকে বলা হয় লালা রস। লালা রসের পরিমাণ, লালা রসের পিএইচ, আপেক্ষিক গুরুত্বটা আছে, এটা লাগবে না। এখান থেকে যা কিছু আসে, অনেক কিছু আসে, এবং একটা আসে, চারটা জিনিস মেইন। একটা হচ্ছে মিউকাস, আয়ন, এনজাইম, ওয়াটার। তো মিউকাস মানে কি বললাম? মিউসিন, পানি, বাইকার্বনেটের সমষ্টি। মিউসিন খাদ্যকে নরম করে, ঠিক আছে? আর এনজাইম হচ্ছে দুইটা বেসিক্যালি, ঠিক আছে? ওকে। এখন আসো, লালাতে কিছু কোষ আছে। লালাতে খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, লালাতে কিছু কোষীয় উপাদান আছে। আমাদের লালার গঠনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কোষ আছে, যেগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমাদের জন্য উপকারী সে ভূমিকা রাখে। লালাতে কিছু কোষ আছে যেগুলো আমাদেরকে কি করে? সাপোর্ট দেয়। তো লালাতে যে কোষগুলো আছে
ওই কোষগুলোকে মনে রাখার জন্য আমরা একটা শব্দ তোমাদেরকে বলি। এই যে শব্দ হচ্ছে, আসলে সিনেমায় যে গানগুলো করা হয়, সিনেমার গানগুলোতে দেখবা গান যে গাচ্ছে, যে গায়ক, তাকে কিন্তু দেখা যায় না। তুমি দেখতেছো নায়ক নায়িকা গান গাচ্ছে, আসলে নায়ক হচ্ছে সামনে আছে, বাট ব্যাক এন্ডে কে আছে? ব্যাক এন্ডে যে শিল্পী গান করতেছে। তো এখানে গানগুলা যে করে এগুলোকে বলা হয় প্লেব্যাক। সিনেমার গানগুলোকে বলা হয় প্লেব্যাক। অর্থাৎ সে পেছন থেকে খেলতেছে, প্লেব্যাক। বুঝতেছো? বলা যায়। তো কোষীয় উপাদান মনে রাখার জন্য আমরা বলছিলাম প্লেব্যাক। প্লে বলতে কিরকম? পি দিয়ে হচ্ছে প্রোটোজোয়া, এগুলো হচ্ছে কোষ, কতগুলো উপকারী কোষ, প্রোটোজোয়া। এল দিয়ে লিউকোসাইট, এল দিয়ে কি? লিউকোসাইট। এ দিয়ে, আসলে এটা হচ্ছে এপিথেলিয়াল কোষ বাংলায়, বাট ইংলিশে লিখলে কিন্তু এটা হতো এপিথেলিয়াল কোষ, ইংলিশে বলে কি হয়? দিয়ে হয়, জাস্ট কবিতা মেলানোর জন্য এখানে লিখছে। দিয়ে মনে রাখবে এপিথেলিয়াল কোষ, যদিও এপিথেলিয়াল ইংলিশে লিখতে গেলে দিয়ে হবে। তো কবিতায় সবকিছু জায়েজ। ওয়াই দিয়ে হচ্ছে ইস্ট, আর ব্যাক দিয়ে, এই যে ব্যাক দিয়ে হচ্ছে ব্যাকটেরিয়া, তাহলে লালাতে কিছু কোষ আছে যেগুলো আমাদের উপকার করে। কি বলছিলাম? প্লেব্যাক। পি ফর প্রোটোজোয়া, এল ফর লিউকোসাইট, এ ফর এপিথেলিয়াল কোষ, ওয়াই ফর ইস্ট, ব্যাক ফর ব্যাকটেরিয়া। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদেরকে বলে রাখতে পারি, সেটা হচ্ছে কি, যেমন তুমি যে বললাম ব্যাকটেরিয়া, তুমি তো জানো যে ব্যাকটেরিয়া একটা জীবাণু। স্যার আমাদের দেহের মধ্যে, আমাদের বডিতে জীবাণু আছে? হ্যাঁ, আমাদের বডিতে কিছু ব্যাকটেরিয়া আছে। আমাদের বডি কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের জন্য উপকারী, এটা তুমি আলাদা করে লিখে রাখতে পারো। আমাদের বডি বিভিন্ন জায়গায় কিছু উপকারী ব্যাকটেরিয়া পাওয়া যায়। এই যে উপকারী যে ব্যাকটেরিয়াগুলো পাওয়া যায়, এই উপকারী ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় নর্মাল ফ্লোরা। খুব ইম্পর্টেন্ট, এটা বেসিক মনে রাখবো। নর্মাল ফ্লোরা, FLORA। তাহলে আমাদের বডির কিছু উপকারী ব্যাকটেরিয়া আছে, সেই উপকারী ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় নর্মাল ফ্লোরা। এরকম উপকারী ব্যাকটেরিয়া কোথায় আছে? উপকারী ব্যাকটেরিয়া আছে আমাদের মুখে আছে, যেমন এই যে বললাম মুখে আছে, আমাদের পাকস্থলিতে অর্থাৎ আমাদের পরিপাকতন্ত্রে আছে, আমাদের ক্ষুদ্রান্তে বা বৃহদান্ত্রে আছে, অন্ত্রে আছে, আমি অ্যাকচুয়ালি লিখি অন্ত্রে আছে, ঠিক আছে। ভ্যাজাইনা বা যোনিতে আছে, ঠিক আছে। এরকম আরো কিছু জায়গা আছে। তাহলে উপকারী ব্যাকটেরিয়াগুলো নর্মাল ফ্লোরা, এই জিনিসটা তুমি তোমার খাতার মধ্যে অন্য কোথাও লিখে নিতে, আমি জাস্ট এখানে বললাম। এটা হচ্ছে আমাদের লালা গ্রন্থি রিলেটেড আলোচনা, ঠিক আছে। আরো কিছু কথা আমরা বইয়ের কিছু পরে এখানে পড়ে ফেলবো, যেমন আমি তোমাকে দেখাচ্ছি এখানে। তাহলে আমি এটা মুছে ফেলি, এই পড়াগুলো এখানে যা আছে এগুলো মুছে ফেলি, তো আছে। তো বই রিলেটেড আলোচনা থেকে আমরা একটু দেখে নিই এখানে লালারসক উপাদানগুলো কি আছে। দেখো, লালারসক উপাদানের মধ্যে পানি, এটা একটা কথা বলছিলাম আমরা, পানি খুব ইম্পর্টেন্ট। লালার পানি, পাকস্থলীর পানি, ক্ষুদ্রান্ত্রের পানি, অগ্ন্যাশয়ের পানি, 4টা পানি থেকে একটা পরীক্ষা আসবে। লালাতে পানির পরিমাণ 95.5 থেকে 99.5%, খুবই গুরুত্বপূর্ণ, এটা নোট করে রাখবে। লালাতে পানির পার্সেন্ট হচ্ছে 95.5 থেকে 99.5%, ঠিক আছে। অনেক জৈব পদার্থের মধ্যে অনেক কিছু তুমি শুধু পার্সেন্টে দেখাতে পারো, প্রায় 0.3%। এই যে এনজাইম হচ্ছে বেসিক্যালি দুইটা, টাইরিন এবং মল্টেজ। এখানে একটা কথা বলে রাখা ভালো, লালার যে এনজাইম তারা শুধুমাত্র শর্করাকে পরিপাক করে। শর্করাকেই পরিপাক করে, অন্য কোনো খাবারকে পরিপাক করে না। আর কিছু অল্প এনজাইম আমাদের কার্বনিক অ্যানহাইড্রেস দেখাতে পারো। কার্বনিক অ্যানহাইড্রেস, এটা আমরা জুলজি চ্যাপ্টার 5-এ পড়বো কার্বনিক অ্যানহাইড্রেসের কথাটা, ঠিক আছে। আর ওগুলো তেমন ইম্পর্টেন্ট না। কোষীয় উপাদান, এই যে বলছিলাম কোষীয় উপাদান, বলছিলাম না প্লেব্যাক। পি ফর প্রোটোজোয়া, এল ফর লিউকোসাইট, মনে আছে, এ ফর এপিথেলিয়াল কোষ, ওয়াই ফর ইস্ট, ব্যাক ফর ব্যাকটেরিয়া, আমি বলছিলাম প্লেব্যাক, ঠিক আছে। তাহলে কোষীয় উপাদান গুরুত্ব, তো এটা জিনিস ঢাকায় রাখবো। আরেকটা জিনিস তোমরা খাতার মধ্যে নোট করে রাখবা, বা যাদের কাছে বই আছে তার তো ভালো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এমসিকিউ দেখাই দিচ্ছি তোমাকে। প্রতি 100 ml লালা 1 ml অক্সিজেন, 25 ml নাইট্রোজেন আর 50 ml কার্বন। তুমি এভাবে লিখবা, প্রতি 100 ml লালাতে, এভাবে লিখে 100 ml লালাতে এভাবে একটা ছোট করে লিখে ফেলবা, 1 25 50 25 50। 1 ml হচ্ছে অক্সিজেন, 25 ml হচ্ছে নাইট্রোজেন,
আর 50 mol হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এগুলো লিখে রাখতে পারো তুমি তোমার মতো। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট তার আছে লালার কাজের মধ্যে, লালার কাজ অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ আছে, এর মধ্যে স্বাদ গ্রহণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে, এই কাজগুলো তুমি করে নিতে পারবা। একটা জিনিস আমরা বলে দিই যে বাফার কি, বাফার খুব ইম্পর্টেন্ট। যে বাফার কি, বাফার কি এটা খুব ইম্পর্টেন্ট। বাফার, তুমি জিজ্ঞেস করতে পারছো বাফার মানে কি। অ্যাকচুয়ালি বাফার মানে হচ্ছে ব্যালেন্স। বাফার মানে কি? বাফার মানে হচ্ছে ব্যালেন্স করা। অনেক সময় আমাদের বিভিন্ন ইনফেকশনের কারণে, ছত্রাকের কারণে বা বিভিন্ন ইনফেকশন বা বিভিন্ন রোগের কারণে মুখের পিএইচটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তো মুখের পিএইচ অর্থাৎ অম্লতা বা খারত্ব যদি কোনো চেঞ্জ হয়, লালা নিজে নিজে সেটাকে ঠিক করার চেষ্টা করে। যে এটাকে ঠিক করা, এটাকে বলা হয় ব্যালেন্স করা, বাফারিং। এটাকে বলা হয় বাফারিং। অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করা, এটাকে বলা হয় বাফারিং। তো এই লাইনটা আমরা তোমাদেরকে পড়াশোনা করে দিয়েছিলাম। ক্লোরাইড, যে ক্লোরাইড আয়ন সালাইভারি অ্যামাইলেজকে কি করে, সক্রিয় করে, সালাইভারি অ্যামাইলেজকে সক্রিয় করে। ঠিক আছে, আর এই লাইনটা দেখাতে পারো ইমিউনোগ্লোবিলিন হচ্ছে অ্যান্টিবায়োটিক সিস্টেমের অংশ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লালার অংশগুলো আমরা তোমাদেরকে এখানে কি করলাম, আলোচনা করে দিলাম। তো লালা, এখন আসি তার মধ্যে মুখের মধ্যে তিনটা জিনিস ছিল, জিহ্বা, দাঁত এবং লালা গ্রন্থি। মুখের পর এখন আমরা নতুন একটা টপিক শুরু করবো, সেটা হচ্ছে পাকস্থলী বা স্টোমাক। একটু খেয়াল করো, এখানে ডান সাইডে লেখা আছে তোমার স্টোমাক। তো তোমরা জানো সবাই স্টোমাক বা পাকস্থলী, একটু খেয়াল করো, এটার ইংলিশ হচ্ছে কি স্টোমাক, আর ল্যাটিন শব্দটাকে বলা হয় গ্যাস্ট্রো। ল্যাটিন শব্দটাকে বলা হয় গ্যাস্ট্রো। তো এখানে একটা কথা বলবো আমরা, প্রতি লেকচারে কিন্তু একটা কথা নতুন নতুন বলে যাচ্ছি, সেটা হচ্ছে কি, যেমন আমি যদি পাকস্থলীর একটা কথা বলি, পাকস্থলী হচ্ছে পরিপাকতন্ত্রের, এটা হচ্ছে পরিপাকতন্ত্রের সবচেয়ে স্ফীত অংশ। তাহলে পরিপাকতন্ত্রের সবচেয়ে স্ফীত অংশ, সবচেয়ে স্ফীত, পরিপাকতন্ত্রের সবচেয়ে স্ফীত অংশ। খেয়াল করো, তাহলে আমরা প্রথম লেকচারে বলছিলাম সবচেয়ে আমরা কিছু ওয়ার্ড পাবো, যেমন প্রথম দিকে একটা পাইছিলাম পরিপাকতন্ত্রের সবচেয়ে, আমাদের দেহের সবচেয়ে শক্ত পেশি হচ্ছে জিহ্বা, আর সবচেয়ে শক্ত অংশ হচ্ছে দাঁতের আনাল। আর এখানে সবচেয়ে স্ফীত অংশ, যেটা সবচেয়ে আবার পেলাম, সবচেয়ে স্ফীত অংশ হচ্ছে আমাদের পাকস্থলী। পাকস্থলীর দৈর্ঘ্য প্রস্থ ইম্পর্টেন্ট, দৈর্ঘ্য প্রস্থটা খুব ইম্পর্টেন্ট, দৈর্ঘ্য এবং প্রস্থ। তো দৈর্ঘ্য প্রস্থ এগুলো অবশ্য ম্যান টু ম্যান ভ্যারি করে। দৈর্ঘ্য হচ্ছে প্রায় 20 থেকে 30 বা অ্যাভারেজে ধরলে 25 সেন্টিমিটার। আর এটা প্রস্থ হচ্ছে, একটু খেয়াল করো, প্রস্থ হচ্ছে প্রায় 10 থেকে 15 সেন্টিমিটার। সেন্টিমিটার, মিলিমিটার, কিলোমিটার এরকম না, সেন্টিমিটার। এবং পুরুত্বটা জেনে রাখতে পারো, পুরুত্বটা অবশ্য তেমন একটা ইম্পর্টেন্ট না। পুরুত্ব হচ্ছে প্রায় 1 থেকে 3 সেন্টিমিটার হতে পারে, 1 থেকে 3 সেন্টিমিটার হতে পারে। তাহলে হচ্ছে পাকস্থলীর পরিবর্তন সবচেয়ে স্ফীত অংশ, এটি দৈর্ঘ্য, প্রস্থ, এটা পুরুত্ব, অবস্থান খুব ইম্পর্টেন্ট। তাহলে তোমাদেরকে কিছুক্ষণ আমরা বলি, সবসময় বলি বেসিক ক্লিয়ার রাখতে হবে। তাহলে মনে করো যে হিউম্যান বডি আমি চিন্তা করি, একটা হিউম্যান বডিকে আমি যদি এভাবে দেখি, একটু খেয়াল করো, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের গলা, এই যে আমাদের গলাটা এখানে আছে। এখন কথা হচ্ছে গলা, আর এটা হচ্ছে আমাদের নাম। তার মধ্যে গলার ঠিক নিচে, ঠিক এই জায়গার মধ্যে একটা অস্থি আছে। এই অস্থিটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি, এই অস্থিটার নাম হচ্ছে স্টার্নাম। এই অস্থিটার নাম কি? এই অস্থিটার নাম হচ্ছে স্টার্নাম। এই অস্থির নাম কি? স্টার্নাম। তাহলে এটা হচ্ছে স্টার্নাম, আর এটা হচ্ছে আমাদের আম্বিলিকাস বা নাম। আম্বিলিকাস বা নাম, একটা আম্বিলিকাস বলে নাম বুঝতে পারে নাম। একটা জিনিস খেয়াল করে, এখানে আমাদের এই যে স্টার্নাম থেকে, স্টার্নামের লাস্ট অংশ থেকে দেখো, আমি যদি একটু ইয়াতে চলে আসছি, তাহলে স্টার্নামের লাস্ট অংশ থেকে নাভির বরাবর যদি সরলরেখা টানি, তাহলে স্টার্নামের লাস্ট অংশ থেকে নাভির বরাবর যদি একটা সরলরেখা টানি, এই সরলরেখাটা মধ্যবিন্দু নির্ণয় করবো। দেখো এই সরলরেখাটা মধ্যবিন্দু নির্ণয় করবো, এবং মধ্যবিন্দু নির্ণয় করার পর এই বরাবর যদি একটা কোপ দিই, এটা কেটে ফেলি মানুষটাকে, তাহলে এই বরাবর একটা মাংসল একটা পর্দা পাওয়া যায়। এই যে মাংসল যে পর্দাটা পাওয়া যায়, এটাকে বলা হয় মধ্যচ্ছদা। এটাকে বলা হয় মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এটাকে বলা হয় মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। ডায়াফ্রাম, DIAPHRAGM, মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। ঠিক আছে, তো তোমরা অনেকে জানবে ডায়াফ্রামের উপরে যে এলাকাটা আছে তাকে এটাকে বলা হয় বক্ষ। ডায়াফ্রামের উপর এলাকাটাকে বলা হয় বক্ষ, এটা ল্যাটিন শব্দ, এটাকে বলা হয় থোরাক্স। আর নিচে যে এলাকাটা আছে এটাকে বলা হয় অ্যাবডোমেন, এটাকে বলা হয় উদর। বাংলায় বললে উদর, বাংলায় বললে উদর, আর ইংলিশে বললে বলা হয় বা ল্যাটিনে বলা হয় অ্যাবডোমেন। তাহলে খেয়াল করা আবার
তাহলে আমাদের স্টার্নামের লাস্ট অংশ থেকে নাভি বরাবর একটা লাইন টানলাম, সেই লাইন একটা মধ্যবিন্দু নির্ণয় করলাম, এই বরাবর যদি কেটে ফেলি এখানে একটা পর্দা পাবো, সেই পর্দাকেই বলা হয় ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। তো ডায়াফ্রামের উপরে যে এলাকাটা আছে সেটাকে বলা হয় বক্ষ বা থোরাক্স, আর ল্যাটিন শব্দ এটাকে বলা হয় থোরাক্স, এবং নিচে যে এলাকাটা আছে তাকে বলা হয় অ্যাবডোমেন বা উদর। আমাদের পাকস্থলীটা অ্যাকচুয়ালি কোন জায়গায়, আমাদের পাকস্থলীটা আসলে কোন জায়গায়? আমাদের পাকস্থলীটা আমি তোমাকে যদি এভাবে দেখাই, একটু খেয়াল করো, আমাদের পাকস্থলী যদি এভাবে দেখাই, এই যে আমাদের পাকস্থলীটা খেয়াল করো কোথায়, তুমি নিজে বলতে পারবে তাহলে পাকস্থলীটা কোথায়। তাহলে তুমি বলো পাকস্থলীটা কোন দিকে। তার আগে এটা বলে নিই যে পিকচার তুমি দেখতে পাচ্ছ এটা আমার দিক থেকে, এটা কিন্তু আমার দিক থেকে, ঠিক আছে? তাহলে যেহেতু আমার দিক থেকে দেখতেছো তাহলে এটা হচ্ছে বাম পাশ, এটা হচ্ছে ডান পাশ। তাহলে তুমি বলো পাকস্থলী কোথায় আছে। পাকস্থলীকে আমি প্রশ্ন করে আমি উত্তর দিই। তাহলে পাকস্থলী কি মধ্যচ্ছদার উপরে নাকি নিচে? নিচে। তাহলে বক্ষে নাকি উদরে? উদরে। থোরাক্সে নাকি অ্যাবডোমেনে? অ্যাবডোমেনে। ডানে নাকি বামে? এটা হচ্ছে বাম পাশে। তাহলে এইগুলো কিন্তু ইনফরমেশন। তাহলে পাকস্থলী উদর গহ্বরের, সরি আমি বলেছি, পাকস্থলী ডায়াফ্রাম বা মধ্যচ্ছদার নিচে, অর্থাৎ উদর গহ্বরে বা অ্যাবডোমেনের কোন পাশে? বাম পাশে থাকে। তাহলে এটাও কিন্তু এই ইনফরমেশনগুলো তোমাকে এই যে নোট করবো তুমি, এইগুলো এখানে নোটগুলো এখানে লিখে ফেলবো, ঠিক আছে? তাহলে আমি পাকস্থলীর কিছু ইনফরমেশন হলো পরিপাক সবচেয়ে স্ফীত অংশ, দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব, তাহলে কোন ডায়াফ্রামের নিচে আছে, উদর গহ্বরে আছে, ঠিক আছে? উদর গহ্বরে আছে বা অ্যাবডোমেনে আছে, এটা বাম পাশে আছে, বাম পাশে, ঠিক আছে? এইগুলো আমাকে এইভাবে তুমি লিখে ফেলবা, ঠিক আছে? এখন আসলে আমরা পাকস্থলীর গঠন আলোচনা করি। তাহলে আমি এই পর্বগুলো মুছে দিচ্ছি, এখানে মুছে দিই। এবার আসলে পাকস্থলীর স্ট্রাকচারটা আমরা একটু আলোচনা করবো। পাকস্থলী গঠন আলোচনা করার আগে আমি তোমাদেরকে বলি, এটা আমরা যে আমাদের যে চেস্ট ওয়াল যেটা বলে আমরা, বুকের উপরে যে এখানে মাংস হাড্ডিগুলো তুলে ফেলার পর আমি এক্সাক্ট এরকম একটা চিত্র দেখবো। তাহলে এখানে অনেক এইগুলো ফুসফুস, হৃৎপিণ্ড, এই যে ফুসফুস, হৃৎপিণ্ড দেখা যাচ্ছে, যকৃৎ দেখা যাচ্ছে, ঠিক আছে? পাকস্থলীটা এখনো ভালো মতো বোঝা যাচ্ছে না। তাহলে এবার আমরা এগুলোকে সরাই ফেলার পর পরিপাকতন্ত্র, আমাদের পুষ্টিতন্ত্র পাবো। এটা হচ্ছে আমাদের পাকস্থলী। এবার এখানে আজকে টপিক যেহেতু পাকস্থলী, আমরা পাকস্থলীটাকে একটু আলাদা করে নিয়ে আসবো। পাকস্থলীকে আলাদা করে দেখতে কেমন দেখবো, এটা হচ্ছে আমাদের পাকস্থলী। তাহলে এখান থেকে একটা পাকস্থলীকে আমি বের করে নিয়ে আসলাম। এখন আসো, আমাদের আজকে টপিক হচ্ছে কি বললাম, পাকস্থলী। এবার আমরা পাকস্থলী একটু আলোচনা করি, একটু খেয়াল করো। তাহলে পাকস্থলীকে যদি আমি এখানে রাখি, প্রথমে এভাবে বড় করে রাখি, পাকস্থলীকে দেখলে পাকস্থলীকে আমি যদি দেখি, পাকস্থলী হচ্ছে থলির মতো, এটা কার মতো? থলির মতো। পাকস্থলীতে একটা জিনিস খেয়াল করো, একটা এন্ট্রি আছে, একটা এক্সিট আছে, একটা প্রবেশ পথ, একটা নির্গমন পথ। এই যে পাকস্থলীর যে প্রবেশ পথ, এই যে এন্ট্রি, এই যে রাস্তাটা, এই পুরো রাস্তাটাকে বলা হয়, এটাকে বলা হয় কার্ডিয়াক, বা হচ্ছে এই যেটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় কার্ডিয়াক অরিফিস। কার্ডিয়াক যেভাবে লিখি, কার্ডিয়াক, এটাকে বলা হয় কার্ডিয়াক অরিফিস। আর যেটা এক্সিট, যে রাস্তাটা আছে, যে এক্সিট যেটা আছে, এক্সিটটাকে বলা হয় পাইলোরিক, এটাকে বলা হয় পাইলোরিক অরিফিস। তাকে এখানে অরিফিস মানে কি? অরিফিস কথার মানে হচ্ছে ছিদ্র, রাস্তা, ওপেনিং। অরিফিস মানে হচ্ছে ছিদ্র, অরিফিস মানে কি? ছিদ্র। এখন আসি যে কার্ডিয়াক অরিফিস, এই অরিফিস কখনো ওপেন থাকে না, একেবারে খোলা থাকে না। এটা রাস্তা বা রাস্তার কখনো খোলা থাকবে না, এটাকে কিছু বিশেষ পেশি প্রবর্ধন বলবো আমি। তাহলে এই কিছু বিশেষ পেশি এসে, পেশিগুলো এই রাস্তাগুলোকে খোলা বাঁধাকে কি করে নিয়ন্ত্রণ করে। এগুলো হচ্ছে কতগুলো, এই জায়গার মধ্যে কিছু বিশেষ পেশি আছে, একটা পেশি, এই পেশিগুলা সংকুচিত প্রসারিত হয়ে, এই যে সংকুচিত প্রসারিত এই রাস্তাটাকে কি করে নিয়ন্ত্রণ করে। এখানেও সেম, এখানেও কিছু এরকম কি আছে, কিছু পেশির প্রবর্তন আছে, এখানে কিছু এরকম পেশির প্রবর্তন আছে। এই পেশি প্রবর্তনগুলো সংকুচিত প্রসারিত হয়ে ওই রাস্তাগুলোকে কি করে? খোলা বাঁধাকে নিয়ন্ত্রণ করে। তাহলে এখানে যে পেশিগুলো এই রাস্তাগুলোকে নিয়ন্ত্রণ করে, এগুলোকে বলা হয়, এগুলো আসলে কত কম্পাটিকা, যেমন এটাকে বলা হয় কার্ডিয়াক স্ফিংটার, SPHINCTER। সেম এখানেও কিছু কম্পাটিক, যেগুলো হচ্ছে কম্পাটিক, এগুলো কি? কম্পাটিক। এগুলোকে বলা হয়, এটাকে বলা হয় পাইলোরিক, এটাকে বলা হয় পাইলোরিক স্ফিংটার। তাহলে পাকস্থলীতে দেখো,
একটা প্রবেশ পথ, একটা নির্গমন পথ। প্রবেশ পথকে বলা হয় কার্ডিয়াক অরিফিস, নির্গমন পথকে বলা হয় পাইলোরিক অরিফিস, ছিদ্র। অরিফিসগুলোর জন্য কিছু পেশি আছে যেগুলো খোলা বাঁধাকে নিয়ন্ত্রণ করে, এবং এগুলো সংকুচিত প্রসারিত হয়ে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে এই যে কপাটিকা, এই কপাটিকার বলা হয় কার্ডিয়াক একটা স্ফিংটার। এই যে স্ফিংটার মানে কপাটিকা, স্ফিংটার মানে কি? স্ফিংটার মানে হচ্ছে কপাটিকা। তাহলে হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার, একটা হচ্ছে পাইলোরিক স্ফিংটার। এখানে একটা কথা আমি তোমাদেরকে বলতে পারি, কার্ডিয়াক নামটা কেন আসে? কার্ডিয়াক মানে তো হৃৎপিণ্ড, কার্ডিয়াক মানে কি? হৃৎপিণ্ড। তো এখানে কার্ডিয়াক কথাটা কেন আসে? অ্যাকচুয়ালি আমাদের হৃৎপিণ্ড হচ্ছে ঠিক এখানে, বক্ষ গহ্বর হৃৎপিণ্ড হচ্ছে এখানে, আর পাকস্থলী হচ্ছে আমাদের উদর গহ্বর এখানে। তাহলে এটা খেয়াল করো, তাহলে আমাদের পাকস্থলী এটা আমাদের হৃৎপিণ্ড, আর নিচেটা আমাদের পাকস্থলী। পাকস্থলীর আপার অংশ যেটা আছে, এই যে এই অংশটা, পাকস্থলীর আপার অংশটা কিন্তু ওদিকে হৃৎপিণ্ডের খুব ক্লোজলি অ্যাটাচ। তাহলে হৃৎপিণ্ডের খুব ক্লোজলি অ্যাটাচ থাকে বলে এটাকে বলা হয় কার্ডিয়াক অঞ্চল বা কার্ডিয়াক রিজিয়ন বলা। তো পাকস্থলী তুমি দেখতে পাচ্ছ দুইটা রাস্তা আছে, আর দুইটা কি বাইরে, তুমি কখন থেকে বাইরে। এবার আসলে কি কি পাবা? পাকস্থলীতে দুইটা কার্ভ আছে, দেখো এটা বড় কার্ভ, এই যে একটা বিশাল একটা কার্ভ দেখতে পাচ্ছ এখানে, বিশাল কার্ভ, বড় কার্ভ, একটা ছোট একটা কার্ভ দেখতে পাচ্ছ। এই যে ছোট কার্ভ মানে কি? বাঁকানো অংশ, বাঁকানো অংশ, এই যে বাঁক। তাহলে এটা যে বড়, এই যে কার্ভটা পাচ্ছ এটাকে বলা হয় বড় বাঁক বা গ্রেটার কার্ভ, এটাকে বলা হয় বড় বাঁক। বাঁক মানে আবার রয়্যাল বেঙ্গল টাইগার বাঁক না, এটা হচ্ছে বাঁক কার্ভ। আর এই যেটা, এটা হচ্ছে ছোট বাঁক। আমি এখানে একটু এইভাবে লিখি, এইভাবে কেটে দিই, দেখো। তাহলে এই যেটা, এই যেটা ছোট থেকে যেটা পাচ্ছে এটাকে, এটা হচ্ছে ছোট বাঁক। তাহলে পাকস্থলীতে দুইটা কার্ভ দেখতে পাই, একটা বড় বাঁক, একটা হচ্ছে ছোট বাঁক, মানে কার্ভ। তো বড় বাঁক বাইরের দিকে থাকে, ছোট বাঁক ভেতরের দিকে থাকে। ছোট বাঁক নিয়ে একটা কথা বলি, এখানে পাকস্থলী যত আলসার ক্যান্সার যা হয়, আলসার ক্যান্সার বেশি হয় কিন্তু এই ছোট বাঁকের মধ্যে। এই যে আলসার, আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি, তুমি একটু ইয়া করিও। পাকস্থলী যে আলসার এবং ক্যান্সার, এই সমস্যাগুলো এখানে বেশি হয়, ছোট বাঁকের মধ্যে আলসার এবং ক্যান্সারগুলো কি হয়? বেশি হয়। ওকে ফাইন। তাহলে দুইটা, প্রথমে পাইছি দুইটা রাস্তা, তারপর পাইছি দুইটা কপাটিকা, তারপর এখন পেলাম দুইটা কি? কার্ভ বা বাঁক পেলাম। এখন আসলে পাকস্থলী অঞ্চলগুলো দেখি, অঞ্চলগুলো কেমন, পাকস্থলী কি কি অঞ্চলে বিভক্ত। পাকস্থলীকে আমি যখন এখানে একটা দাগ টানবো, এখানে একটা দাগ টানলাম, দাগ টানার পর দেখা যাচ্ছে আসলে পাকস্থলী, দেখো এই যে একটা মার্কিং কিভাবে করবো, এটাকে অন্য কালার দিয়ে করতে পারবো আমি তো। তাহলে এটা এই যে এখানে একটা কার্ভ অঞ্চল দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ফান্ডাস, গম্বুজের মতো, এটাকে বলা হয় ফান্ডাস অঞ্চল, এটা ফান্ডাস। ফান্ডাসের পর মাঝখানে যেটা দেখতে পাচ্ছি, মাঝখানে যেটা আছে এটা হচ্ছে বডি, এটা হচ্ছে বডি বা দেহ, বডি বা দেহ, বডি বা দেহ। আর নিচের যে এলাকাটা আছে, দেখো নিচের যে এলাকাটা আছে, এই যে এলাকাটা, এটাকে বলা হয় অ্যান্ট্রন, এটাকে বলা হয় অ্যান্ট্রন। তাহলে পাকস্থলীতে তুমি তিনটা অঞ্চল পেলে, কয়টা অঞ্চল? একটা হচ্ছে ফান্ডাস, ফান্ডাস, একটা হচ্ছে বডি বা দেহ, একটা হচ্ছে কি? অ্যান্ট্রন। এই যে অ্যান্ট্রনের এই অঞ্চলটা, এটা পুরোটাই কিন্তু অ্যান্ট্রন। অ্যান্ট্রনের এই অঞ্চলটা একটু দেবে যাওয়া, অ্যান্ট্রনের এই অঞ্চলটা একটু কি? দেবে যাওয়া। অ্যান্ট্রনের লাস্ট অংশ যেটা একটু দেবে যাওয়া অঞ্চল, অ্যান্ট্রনের অঞ্চল, দেবে যাওয়া অঞ্চল, এটাকে বলা হয় পাইলোরাস, এটাকে বলা হয় পাইলোরাস। তাহলে আসলে পাকস্থলীর অঞ্চল কিন্তু তিনটা। কেউ যদি জিজ্ঞাসা করছে অঞ্চল কয়টা? তিনটা, ফান্ডাস, বডি, অ্যান্ট্রন। বাট অ্যান্ট্রনের একটা অংশ দেবে যে গেছে, এটাকে বলা হয় পাইলোরাস, এটাকে বলা হয় পাইলোরাস। তো পাকস্থলীর অঞ্চল কিন্তু কয়টা? তিনটা। এই ফান্ডাস যেটা আছে, এই যে উপর অংশ, এখানে বাতাস থাকে, এখানে কি থাকে? বাতাস থাকে, এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এখানে বাতাস থাকে, এখানে বাতাস থাকে। তো চিত্রটা একটু তোমার কাছে হাজার লাগতে পারে। এই কথাগুলো এতক্ষণ যা করছে এগুলোকে মনে করার জন্য আমি পাকস্থলীকে একটা সংখ্যা দ্বারা কি করবো, আলোচনা করবো, একটা সংখ্যা দিয়ে প্রকাশ করবো। সে সংখ্যাটা কত? তো পাকস্থলীকে গঠন মনে রাখার জন্য আমরা একটা সংখ্যা বলবো। সংখ্যাটা হচ্ছে কত? 2223, 2223। এটা, এই সংখ্যা দিয়ে আমরা পাকস্থলীকে মনে রাখবো। 2223 বলে কি বুঝেছি? পাকস্থলীতে দুইটা রাস্তা আছে, কার্ডিয়াক অরিফিস, পাইলোরিক অরিফিস। পাকস্থলীতে দুইটা কপাটিকা আছে, কার্ডিয়াক স্ফিংটার, পাইলোরিক স্ফিংটার। পাকস্থলীতে দুইটা কার্ভ আছে, বাঁক আছে, বড় বাঁক, ছোট বাঁক, বড় বাঁক বাহিরে, ছোট বাঁক ভেতরে। ছোট বাঁকের মধ্যে আলসার বা ক্যান্সার বেশি হয়। তিন দিয়ে পাকস্থলীতে তিনটি অঞ্চল আছে, ফান্ডাস, বডি, অ্যান্ট্রন। ফান্ডাস, বডি এবং অ্যান্ট্রন। ফান্ডাসের মধ্যে কি থাকে? বাতাস থাকে। আর অ্যান্ট্রনের লাস্ট অংশ যেটা দেবে যাওয়া, এই দেবে যাওয়া অংশকে বলা হয় পাইলোরাস। তাহলে বলো তো
অ্যান্ট্রামের একটা অংশ হচ্ছে কি পাইরাস। তাহলে সংখ্যাটা আবারও বলি 2223। প্রথম দুইটা রাস্তা, তারপরে 2টা কপাচিকা, তারপরে 2টা বাঁধ, তারপরে 3টা হচ্ছে অঞ্চল, ফান্টাস, বডি এবং অ্যান্ট্রাম। এগুলো হচ্ছে পাকস্থলীর গঠন। এখন আমরা যখন কোনো কিছু দেখব বায়োলজিক্যালি আমরা দুইভাবে দেখি। একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক্যালি, ম্যাক্রোস্কোপিক মানে খালি চোখে দেখতে কি কি পাচ্ছি, এটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক ভিউ, গঠন। এরপর আমরা যে দেখতে পাচ্ছি মাইক্রোস্কোপিক্যালি, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে কেমন। আমরা এরপরে যাবো অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে কেমন। এখন আসলে মাইক্রোস্কোপিক্যালি অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে কি কি পাবো, এটাকে আমরা আবার শনাক্তকারী বৈশিষ্ট্য বলতে পারি। তাহলে আমরা এটাকে কি কি লিখবো পরীক্ষায় যদি আসে, তাহলে এটা হচ্ছে আসলে আমি একটু দেখি, এটা হচ্ছে মাইক্রোস্কোপিক ভিউ, অথবা পরীক্ষায় আনার সময় এভাবে আসে শনাক্তকারী বৈশিষ্ট্য। সবসময় মনে রাখবো পরীক্ষায় শনাক্তকারী বৈশিষ্ট্য প্র্যাকটিক্যালও আছে কিন্তু শনাক্তকারী বৈশিষ্ট্য বললে অবশ্যই কোনটা মাইক্রোস্কোপিক বৈশিষ্ট্য বলা আলোচনা করবো। তারপর আসলে আমরা মাইক্রোস্কোপে নিচে কি কি দেখতে পাবো একটু বলে নিই। প্রথম কথা হচ্ছে পাকস্থলীর যে ভিতরের পুরো জায়গাটা হচ্ছে ফাঁকা জায়গা, ভিতরের জায়গাটা কি ফাঁকা জায়গা। তো তার পাশে যে দেয়ালটা দেখতে পাচ্ছি, যে পাকস্থলীর যে দেয়ালটা আছে এখানে, এই যে দেয়ালটা, এই যে দেয়ালটার কথা বললাম, এই যে দেয়ালটা, এই দেয়ালটা আমি যদি একটু জুম করে দেখি কি কি পাবো এখানে। যেন আমাদের ঘরের যে দেয়াল আছে, আমাদের বাসার রুমগুলো কেমন, রুমটার ভিতরে ফাঁকা, ঠিক আছে, চারপাশে যে দেয়ালগুলো আছে। এখন মনে করো আমি রুমের মধ্যে বন্দি, রুমের মধ্যে আটকে পড়ে গেছে। আমি যে রুমের মধ্যে বন্দি, আমি যদি রুম থেকে বের হতে চাই, দেয়ালটাকে ছিদ্র করে বের হতে হবে আমাকে। দরজা মনে করো লক, দরজা বন্ধ, ঠিক আছে, দরজা নাই। সো ওই রকম ঘরের মধ্যে আমি যদি থাকি, তাহলে আমাকে এই দেয়ালটাকে ভেদ করে বেরোতে হবে। সেটা এদিকে হোক, যেদিকে হোক, তুমি যেদিকে যাও, মনে করো তুমি এদিকে যাও, তুমি এদিক থেকে বের হও, এদিক থেকে বের হও, যেদিক থেকে তুমি বের হও না কেন, তোমাকে আমাদের দেয়ালগুলো ছিদ্র করতে হবে। তো পাকস্থলীর দেয়ালটাকে আমি যদি ছিদ্র করি, ড্রিল করি, কি কি পাবো, প্রথম থেকে কি কি পাবো, আমি এটা মুছে দিলে টাকা। প্রথম একটা লেয়ার পাবো, সেই লেয়ারের নাম হচ্ছে, একটু খেয়াল করো, সেই লেয়ারের নাম হচ্ছে মিওকোজা। সেই লেয়ারের নাম কি? মিওকোজা। তারপর একটা লেয়ার পাবো, তার নাম হচ্ছে সাবমিওকোজা। তারপরে লেয়ার পাবো, তার নাম হচ্ছে মাস্কিউলার। তারপরে লেয়ার পাবো, তার নাম হচ্ছে সেরোসা। তার নাম কি? সেরোসা। তাহলে আমি এখানে 4টা লেয়ারের নাম লিখলাম, 4টা লেয়ার। তাহলে ভেতর থেকে বাইরে গেলে পাকস্থলী কি কি লেয়ার পাবো? মিওকোজা, সাবমিওকোজা, মাস্কিউলার, সেরোসা। এবার আমরা একটা একটা করে এক্সপ্লেন করি। তাহলে বলতো সবচেয়ে ভেতরে কোনটা? মিওকোজা। আর সবচেয়ে বাইরে কোনটা? সেরোসা। সবচেয়ে বাইরে কোনটা? সেরোসা। অর্থাৎ কেউ যদি আমাকে ছুরি মেরে দেয়, তোমাকে যদি কেউ ছুরি মেরে দেয়, প্রথমে সে কোন লেয়ারকে পাবে? সেরোসাকে পাবে। বাট ভেতর থেকে যদি কেউ বের আসতে চায়, প্রথমে কি পাবে? মিওকোজা পাবে। এই যে সেরোসার কথা বললাম, অ্যাকচুয়ালি সেরোসা জাস্ট একটা আবরণ, আর কিচ্ছু না। সেরোসা হচ্ছে জাস্ট একটা আবরণ। আর দেখো মাস্কিউলার, তুমি দেখতে পাচ্ছ মাস্কিউলার মানে হচ্ছে মাসেল আছে, এখানে পেশি আছে। মাস্কুলার বলতে এখানে কি আছে? পেশি আছে। মাসেল নামটা শুনে বুঝতেছো। মাস্কুলার পেশি কয় ধরনের? 3 ধরনের। পাকস্থলীর যে পেশি আছে কয় ধরনের? 3 ধরনের। 3 ধরনের পেশি আছে, এটা একটা সুবিধা আছে। 3 ধরনের পেশি থাকা পাকস্থলীর বিভিন্ন দিকে, পাকস্থলী আমি এখানে লিখে দিচ্ছি, 3 ধরনের পেশি থাকায় অনেক সময় এমসিকিউতে আসে বিভিন্ন দিকে সঞ্চালিত হতে পারে। আমাদের পাকস্থলী বিভিন্ন দিকে কি হয়? সঞ্চালিত হতে পারে। তো তুমি যে বললে 3 ধরনের পেশি আছে, সেই পেশিগুলো কি কি? পেশিগুলো হচ্ছে অবলিক মানে আমরা যে অবলিক দিয়ে এরকম অবলিক শেপ, আর একটা হচ্ছে বৃত্তাকার অবলিক, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য অবলিক, বৃত্তাকার এবং অনুদৈর্ঘ্য, বৃত্তাকার এবং অনুদৈর্ঘ্য। তাহলে পাকস্থলীর 3 ধরনের পেশি আছে। ওকে ফাইন। সাবমিওকোজে কি কি আছে? সাবমিওকোজে আছে তোমার রক্তনালী এবং স্নায়ুনালী, তো আমরা যে বলি না, স্যার আমার তো পেট ব্যথা করতেছে, স্যার আমার খিদে লাগছে, এই যে খিদা লাগার যে অনুভূতি, পেট ব্যথার যে অনুভূতি মানে কি? স্নায়ু অনুভূতি কে নেয়? স্নায়ু নেয়। তো স্নায়ুটা কোথায় আছে? সাবমিওকোজাতে। অনেক বলছে স্যার পাকস্থলী, আমার তো আলসার হয়েছে, আলসারের কারণে পাকস্থলী ব্লিডিং হচ্ছে। এই যে পাকস্থলী যে ব্লিডিং হচ্ছে, ব্লাড যাচ্ছে, ব্লাডগুলো কোথেকে যাচ্ছে? সাবমিওকোজা থেকে যাচ্ছে। তো এখন থেকে যখন বলবে পেট ব্যথা, এখন থেকে আমাদের স্টুডেন্টরা পেট ব্যথা বলবে না, আমাদের স্টুডেন্ট বলবে স্যার আমার পাকস্থলী সাবমিওকোজা স্তরে কি হচ্ছে? স্নায়ুর মধ্যে ব্যথা পাচ্ছে। এবার আসো এখানে একটা কথা বলি, যেমন মাস্কিউলার মানে মাসেল বা পেশি,
ঠিক আছে, পেশি স্তরের মধ্যে পেশিগুলো থাকবে, কিন্তু কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মিওকোজার পরেও মাসেলের হালকা একটা লেয়ার থাকে, মিওকোজার পরেও মাসেলের একটা হালকা লেয়ার থাকে। মিওকোজার পরে মাসেলের যে লেয়ারটা থাকে ওই লেয়ারকে বলা হয় মাস্কুলারিস মিওকোজা। তাহলে কিছু কিছু জায়গায় মিওকোজার সাথে মাসেল থাকে, মিওকোজার কি থাকে, মাসেল থাকে হালকা সামান্য। এটা আসলে মিওকোজার একটা অংশ, এই অংশটা মাস্কুলারিস মিওকোজার একটা অংশ, কিন্তু আমাদের বইগুলোতে এটাকে আলাদা একটা লেয়ার হিসেবে কি করছে আলোচনা করছে। বাট আসলে তুমি দেখবে মিওকোজার পরে কিন্তু সাবমিওকোজা, ঠিক আছে, এটা কিন্তু আসলে মিওকোজার একটা অংশ, বাট আমাদের বই পুস্তকেও লিখছে এটা একটা আলাদা লেয়ার, সেই জন্য আমরা এটাকে একটা লেয়ার হিসেবে পড়বো। তাই আমি যদি এটাকে একটা লেয়ার হিসেবে ধরে এবার বলো তো পাকস্থলীতে লেয়ার কয়টা হয়, পাকস্থলীতে লেয়ার হয় তাহলে 5টা। এই যে এক নম্বর হচ্ছে মিওকোজা, 2 নম্বর মাস্কুলারিস, আসলে মাস্কুলারিস মিওকোজা হচ্ছে মিওকোজার অংশ, 3 নম্বর হচ্ছে সাবমিওকোজা, 4 নম্বর হচ্ছে মাস্কুলার, 5 নম্বর হচ্ছে কি সেরোসা। তাই বা কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ভেতর থেকে বাইরে পাকস্থলীর লেয়ার কি কি আছে, মিওকোজা, মাস্কুলারিস মিওকোজা, সাবমিওকোজা, মাস্কুলার, সেরোসা। সবচেয়ে বাইরে কোনটা সেরোসা, সবচেয়ে ভেতরে হচ্ছে মিওকোজা। তবে তোমাকে আমি প্রশ্ন করি সবার বাইরে কি আছে সেরোসা, সেরোসা জাস্ট একটা আবরণ। মাস্কুলার মাসেল আছে, পেশি আছে, কয় ধরনের, 3 ধরনের, যার কারণে সে বিভিন্ন দিকে সঞ্চালিত হতে পারে, অবলিক, বৃত্তাকার এবং অনুদৈর্ঘ্য। সাবমিওকোজা কি থাকে, রক্তনালিকা এবং স্নায়ুনালিকা। আর মাস্কুলারিস মিওকোজা এটা মিওকোজার একটা অংশ, কিন্তু আমরা পড়বো এটা একটা লেয়ার। এখন কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মিওকোজদের কি থাকে, এটাই তো বলি না, মিওকোজদের কি থাকে, মিওকোজের থাকে গ্রন্থি, মিওকোজের থাকে গ্রন্থি, গ্ল্যান্ড। তো মিওকোজের যে গ্রন্থি বা গ্ল্যান্ড থাকে, কত হচ্ছে গ্রন্থি কাকে বলে, এর আগে আমরা পড়ছি লালা গ্রন্থি, এগুলো যদি তোমরা পড়ছো, যারা জানো না তারা লিখে নাও, যে কোষ বা কোষগুচ্ছ থেকে বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থ নিশ্চিত হয় তাদেরকে গ্রন্থি বলে। যে কোষ বা কোষগুচ্ছ থেকে বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থ নিশ্চিত হয় তাদেরকে গ্রন্থি বলে। এখন কথা হচ্ছে পাকস্থলীর মিওকোজ স্তরের মধ্যে কি আছে, গ্রন্থি আছে। তো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে স্যার গ্রন্থি যে বললেন, আমি এটা কাজ করি জাস্ট এই অংশটা একটু বুঝে ফেলি তোমাদেরকে এখন বোঝানোর জন্য, এটা তোমরা নোট করে ফেলবে আগে, ঠিক আছে, নোট করে ফেলবে তোমরা নিশ্চয়ই। আচ্ছা, তাহলে আবার আসো আমরা গ্রন্থির কথা বলি। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে স্যার গ্রন্থি, যেমন আমাদের ক্লাসে স্টুডেন্ট কিভাবে থাকে, আমার বোঝা যদি কেউ বলো আমাদের ক্লাসে স্যার স্টুডেন্ট কয় ধরনের, আমি বলবো 2 ধরনের, ছেলে মেয়ে। যদি বলো কয়জন, তাহলে প্রশ্ন হচ্ছে 2টা, একটা হচ্ছে কয় ধরনের, একটা হচ্ছে কয়জন। যদি কেউ জিজ্ঞেস করে স্যার গ্রন্থি কয় ধরনের, তখন বলতে হবে 5 ধরনের। কয় ধরনের, 5 ধরনের। যদি বলে কয়টি, কেউ যদি জিজ্ঞেস করে কয়টি, তাহলে আনসার হচ্ছে 40 মিলিয়ন, 40 মিলিয়ন বা 4 কোটি, 40 মিলিয়ন বা 4 কোটি। তাহলে খেয়াল করো কথাটা, যদি বলে কয়টি, 40 মিলিয়ন বা 4 কোটি। যদি বলে কয় ধরনের, তাহলে বলবো 5 ধরনের। কয় ধরনের, 5 ধরনের। তো পাকস্থলীর যে 5 ধরনের যে গ্রন্থি আছে, সেই গ্রন্থিগুলোর নামগুলো আমি একটু বলে দিচ্ছি এখানে। এই যে 5 ধরনের গ্রন্থিগুলোর নাম আমি পাশ থেকে লেখা শুরু করি, এই যে এখানে লিখতে শুরু করি। তাহলে 5 ধরনের যে গ্রন্থি আছে, প্রথম গ্রন্থির নাম হচ্ছে মিওকোজা, ঠিক আছে, সরি মিউকাস, এটা হচ্ছে মিউকাস, হচ্ছে মিউকাস। তারপর হচ্ছে অক্সিনটিক, তারপর হচ্ছে অক্সিনটিক, 2 নম্বর হচ্ছে অক্সিনটিক, অক্সিনটিক, ঠিক আছে। তারপর হচ্ছে জাইমোজেনিক, জাইমোজেনিক। তারপর হচ্ছে আর্জেন্টাফিন, আর্জেন্টাফিন। আর এগুলো সবগুলো কিন্তু গ্রন্থি বা সেল। তারপর হচ্ছে গ্যাস্ট্রিন, তারপর হচ্ছে কি গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন। তাহলে এগুলো হচ্ছে গ্রন্থির নাম, এগুলো কার নাম, গ্রন্থির নাম। জাস্ট মনে রাখার জন্য মনে রাখতে পারো, তোমরা জাস্ট এর জন্য বলি, মনে রাখার জন্য এইভাবে মনে রাখতে পারো, আমরা মনে রাখতে পারো যে মজা, স্যার যে মজা, যে ফর জি সেল, এই যে জি সেল, এটা হচ্ছে গ্যাস্ট্রিন না জি সেল, আমি এটা হচ্ছে জি সেল। তাহলে যদি কেউ বলে নাম মনে রাখবে কিভাবে, যে মজা, যে দিয়ে জি সেল, মজা, মিউকাস, অক্সিনটিক, জাইমোজেনিক, আর্জেন্টাফিন। তাহলে যে মজা, জি সেল, মিউকাস, অক্সিনটিক, জাইমোজেনিক, আর্জেন্টাফিন। এখানে কিছু এবার আসো কিছু এক্সট্রা কথা বলি আমরা, যেমন অক্সিনটিক সেল,
অক্সিজেন সেল একটা নাম আছে, অক্সিজেন সেলের কিন্তু আরেকটা নাম আছে, সেই নামটা কি? অক্সিজেন সেলের নাম হচ্ছে প্যারাইটাল সেল, প্যারাইটাল। অক্সিজেন সেলের নাম হচ্ছে প্যারাইটাল সেল। আর জাইমোজেনিকের একটা নাম হচ্ছে চিফ সেল, আমি একে লিখে দিচ্ছি চিফ, চিফ সেল বা পেপটিক সেল, চিফ সেল বা পেপটিক সেল, দেখো পেপটিক সেল। তাহলে দেখো পাকস্থলীতে কয় ধরনের গ্রন্থি আছে? 5 ধরনের, মিউকাস, অক্সেন্টিক, জাইমোজেনিক, আর্জেন্টাফিন, জি সেল। অক্সিজেন সেলের নাম কি? প্যারাইটাল, PARIETAL, প্যারাইটাল। আর জাইমোজেনিক এর নাম হচ্ছে চিফ সেল বা পেপটিক সেল। ঠিক আছে, ওকে ফাইন। এখন আসো, এগুলো তো গ্রন্থি, আমি এগুলো লিখে দিলাম, এবার মুছে দিচ্ছি, যেহেতু বোর্ডে জায়গা হচ্ছে না সেজন্য আমি মুছে দিচ্ছি এগুলো, একটু খেয়াল করো। তো গ্রন্থি থেকে তো কি আসবে? বিভিন্ন রাসায়নিক পদার্থ আসবে, কি আসবে? রাসায়নিক পদার্থ আসবে। এখন কি কি আসবে? মিউকাস থেকে কি আসে? মিউকাস থেকে আসে মিউকাস, মিউকাস থেকে কি আসে? মিউকাস। এবার তোমরা বলো, আমরা প্রথম লেকচারে পড়াছিলাম মিউকাস মানে কি? মিউকাস মানে হচ্ছে 3টা জিনিসের সমষ্টি। কি কি? মিউসিন, পানি, বাইকার্বনেট। মনে করে দেখো, তাহলে মিউকাস মানে আসলে কয়টা জিনিস? 3টা জিনিস, মিউসিন, পানি, আর একটা হচ্ছে বাইকার্বনেট। মিউসিন, পানি এবং কি? বাইকার্বনেট। ঠিক আছে, মিউসিন, পানি এবং বাইকার্বনেট। আর অক্সালিক সেল থেকে কি আসে? অক্সালিক সেল থেকে আসে HCl। মায়ের পেট থেকে পড়ার পর থেকে আমরা একটা কথা শিখছি, পাকস্থলী থেকে HCl নিশ্চিত হয়। সবাই বলবে পাকস্থলী থেকে HCl নিশ্চিত হয়। আমাদের স্টুডেন্ট বলবে পাকস্থলীর মধ্যে যে 5টা লেয়ার, 5টা লেয়ারের মধ্যে প্রথম লেয়ার নাম হচ্ছে মিউকোজা। মিউকোজার মধ্যে 5 ধরনের কোষ, 5 ধরনের কোষের মধ্যে অক্সেন্টিক বা প্যারাইটাল সেল থেকে HCl নিশ্চিত হয়। জাইমোজেনিক সেল থেকে কি আসে? এখান থেকে আসে পেপসিনোজেন, এখান থেকে কি আসে? পেপসিনোজেন। 9 পড়ছিলাম, পেপসিনোজেন প্রোটিনকে পরিপাক করে। আর্জেন্টাফিন, এখান থেকে রাসায়নিক পদার্থ খরিত হয়, তার হচ্ছে সেরোটোনিন, সেরোটোনিন খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট মানে খুব ইম্পর্টেন্ট, সেরোটোনিন। ঠিক আছে, এর থেকে রাসায়নিক পদার্থ নিশ্চিত হয়, কি? সেরোটোনিন। সেরোটোনিনটা আমি ওখানে জায়গা পাচ্ছি না, সেটা নির্বাচন লিখতেছি আমি। দেখো তুমি যে লিখলে আর্জেন্টাফিন কোষ থেকে কি আসে? সেরোটোনিন। সেরোটোনিন কি করে বলতো? সেরোটোনিন যে কাজটা করে সেই কাজটা আমরা অলরেডি পড়াই ফেলছি, সে কাজ করে পেরিস্টালসিস করে। সে কি করে? পেরিস্টালসিস করে। আমরা বলছিলাম আমরা পরিপাকতন্ত্র সবসময় একটা কি দেয়? চাপ দেয়। এই যে চাপটা হচ্ছে পেরিস্টালসিস। যদি কোনো কারণে আর্জেন্টাফিন কোষের ক্ষরণ বেড়ে যায়, অর্থাৎ সেরোটোনিন বেড়ে যায়, সেরোটোনিন বেড়ে গেলে কি হবে? পেরিস্টালসিস হবে, পেট ব্যথা করবে। অনেকে বলে স্যার আমার পেট ব্যথা, পেট ব্যথা কেন করে? এই সেরোটোনিনের কারণে। ঠিক আছে, আবার আসি জি সেল থেকে কি আসে? জি সেল থেকে আসে গ্যাস্ট্রিন নামক একটা হরমোন আসে, গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন নামক একটা হরমোন আসে। তাহলে এবার আসি আমরা পাকস্থলীতে যদি বলে কয় ধরনের গ্রন্থি আছে, তাহলে বলবো 5 ধরনের। কি কি? মিউকাস, যে মজা, জি যে দিয়ে জি সেল, মজা, মিউকাস, অক্সেন্টিক, জাইমোজেনিক, আর্জেন্টাফিন। অক্সেন্টিকের আরেকটা নাম কি? প্যারাইটাল কোষ বা প্যারাইটাল সেল। জাইমোজেনিকের নাম কি আছে? চিফ সেল বা পেপটিক সেল, চিফ সেল বা পেপটিক সেল। আর্জেন্টাফিন থেকে আসে। এখন আসে মিউকাস থেকে কি আসে? মিউকাস, মিউকাস মানে তো কয়টা জিনিস আমরা জানি, মিউসিন, পানি এবং বাইকার্বনেট। অক্সিজেন সেল থেকে কি আসে? HCl। জাইমোজেনিক সেল থেকে আসে পেপসিনোজেন, আর্জেন্টাফিন থেকে সেরোটোনিন, আর ইয়া থেকে গ্যাস্ট্রিন। তাহলে গ্যাস্ট্রিন কিন্তু একটা হরমোন, সেরোটোনিন একটা রাসায়নিক পদার্থ, পেপসিনোজেন কিন্তু একটা এনজাইম, এটা কিন্তু অ্যাসিড, এটা কিন্তু কি রে? বাইকার্বনেট কিন্তু আবার ক্ষারীয়। বাইকার্বনেট কি? বাইকার্বনেট কিন্তু ক্ষারীয়। ঠিক আছে, বাইকার্বনেট হচ্ছে ক্ষারীয়। তাহলে হচ্ছে পাকস্থলীর আণবিক গঠন। এখন আসো আমি জাস্ট এই জিনিসটাকে মুছে ফেলি, আমি এই জিনিসটাকে মুছে ফেলি। এবার পাকস্থলী থেকে যে যা কিছু আসলো, 5 ধরনের গ্রন্থি থেকে যা কিছু আসলো সবাইকে একসাথে বলা হয়, এখানে যা কিছু আসে সবাইকে একসাথে বলা হয় গ্যাস্ট্রিক জুস। তাহলে পাকস্থলী থেকে যা কিছু খরিত হয় সব কিছুকে একসাথে বলা হয় গ্যাস্ট্রিক জুস। পাকস্থলী থেকে গ্রন্থি থেকে যা কিছু খরিত হয় সব কিছুকে একসাথে কি বলা হয়? একসাথে বলা হয় গ্যাস্ট্রিক জুস। একটা মানুষের ডেইলি প্রায় 2000 ml বা 2 লিটার, আমি 2 লিটার লিখি, ডেইলি প্রায় গড়ে, এখানে তো আবার গড়ে পার ডে প্রায় 2 লিটারের মতো গ্যাস্ট্রিক জুস খরিত হয়, 2 লিটারের মতো গ্যাস্ট্রিক জুস খরিত হয়। ঠিক আছে, ওকে ফাইন। তো এখানে 2 লিটারের মতো যে গ্যাস্ট্রিক জুস খরিত হয় তার মধ্যে মেইন হচ্ছে HCl। মেইন হচ্ছে কি? HCl হচ্ছে মেইন, প্রধান, HClটা প্রধান। তো HCl কি করে? HCl জীবাণু ধ্বংস করে, HCl খাবারের মধ্যে জীবাণুকে ধ্বংস করে এবং কিছু এনজাইমকে সে সক্রিয় করে, কিছু এনজাইমকে সক্রিয় করে।
কিছু এনজাইম সক্রিয় করে। ওকে ফাইন, এটা একটা কথা। তো HCl একটা কথা বলি তোমাদেরকে আমি, কারো হাতের মধ্যে আমি যদি 1 ফোঁটা HCl ঢালি, দেখবা 2 থেকে 3 মিনিট পরে 1 ফোঁটা HCl দিকে গলে পড়ে গেছে, অর্থাৎ এত তীব্র মাংস এবং হাড্ডিগুলোকে সে কি করে ফেলতে পারে, গলায় ফেলতে পারে। যে HCl মাত্র 2 থেকে 3 মিনিট তোমার হাতের মাংস হাড্ডি সব গলায় ফেলতে পারে, আমাদের বডি থেকে যে প্রতিদিন এত বেশি HCl আসতেছে, তো এই HCl দিয়ে আমাদের পাকস্থলী নিজেই কেন ধ্বংস করতে হয় না? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে পাকস্থলী, আমি এখানে যেভাবে লিখি, পাকস্থলী নিজেই কেন পরিপাক হয়ে যায় না, এটা কিন্তু পরীক্ষা আসে। তাহলে পাকস্থলী HCl দ্বারা, পাকস্থলী কেন নিজে HCl দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না? HCl দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না কেন? তাহলে পাকস্থলীতে নিজেই HCl দ্বারা হয় না কেন? কেন হয় না? অনেকগুলো আনসার আছে, এর মধ্যে একটা আনসার হচ্ছে, দেখো HCl কখন আসে? যখন খাবার আসে, যখন এখানে পাকস্থলীতে কোনো খাবার থাকবে, সেই খাবারের জন্য কি আসবে? HCl এগুলো আসবে। খাবারের জন্য কি আসবে? HCl আসবে। তাহলে আমি কথাগুলো আমি আমার মতো লিখে যাচ্ছি, তুমি তোমার মতো নোট করবে। তাহলে আগত HCl, পাকস্থলী যে HCl, সে খাদ্যকে পরিষ্কার করতে, খাদ্যকে জীবাণুমুক্তকরণ, খাদ্যকে জীবাণুমুক্তকরণ, এবং ওই যে বললাম এনজাইম সক্রিয়করণ, এনজাইম সক্রিয়করণ, এগুলাতে তার সময় চলে যায়, এনজাইম সক্রিয়করণে ব্যবহৃত হয়ে যায়, সক্রিয়করণ। তাহলে এখানে যে HCl গুলো আসে, সেই HCl খাদ্যের মধ্যে জীবাণুকে পরিষ্কার করতে ব্যবহৃত হয়ে যায়, যে এনজাইমকে সক্রিয় করতে কি হয়ে যায়? ব্যবহৃত হয়ে যায়। এটা একটা কারণ। 2 নম্বর একটা কারণ হচ্ছে, আমাদের পাকস্থলীতে যেমন HCl যেমন আসে, HCl বেশি আসে, ওকে ফাইন, বাট পাকস্থলীতে কিন্তু বাইকার্বনেট ক্ষরিত হয়, দেখো বাইকার্বনেট। তো বাইকার্বনেট পাকস্থলী যে HCl গুলো থাকে, সেই HCl এর কিছু অংশ আবার মিউকোজার মধ্যে যে বাইকার্বন আছে, বাইকার্বন দ্বারা, বাইকার্বন কিন্তু ক্ষারীয়, তো বাইকার্বন দ্বারা কি হয়? প্রশমিত হয়, বাইকার্বন দ্বারা প্রশমিত হয়। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, পাকস্থলী যে মিউকোজার মধ্যে 40 মিলিয়ন বা 4 কোটি যে কোষগুলো আছে, কোষগুলো এত ক্লোজলি অ্যাটাচ থাকে, এখানে যে কোষগুলো থাকে, অনেকগুলো আস্তে আস্তে দেখাবো, এখানে যে কোষগুলো থাকে, কোষগুলো এত ক্লোজলি, এত ঘন করে অ্যাটাচ থাকে যে, তাহলে পাকস্থলীর কোষগুলো এত ঘন করে থাকে যে, দেখো একটা ভেলভেটের মতো একটা আস্তরণ তৈরি করে। কারণ যদি বলি কি, কোষগুলো ঘন বা বিন্যস্ত থেকে, পাকস্থলীর যে মিউকোজার কোষসমূহ এত ঘনভাবে বিন্যস্ত থাকে, যার কারণে তারা ভেলভেটের মতো একটা কি তৈরি করে, ভেলভেট যুক্ত আবরণ তৈরি, ভেলভেটের মতো একটা আবরণ তৈরি করে। এই আবরণকে ভেদ করে পাকস্থলীর HCl তাকে কিছু করতে পারে না। তাহলে পাকস্থলীর HCl এত শক্তিশালী, এই শক্তিশালী হওয়ার ফলেও পাকস্থলীর কিন্তু কিছু ক্ষতি হয় না। কেন হয় না? কারণ পাকস্থলীতে HCl গুলো খাদ্যকে পরিপাক এবং এনজাইম সক্রিয়করণে ব্যবহৃত হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে, খাদ্যকে পাকস্থলীর মধ্যে যে বাইকার্বন আসে, সেই বাইকার্বন HCl কে কিছুটা কি করে? প্রশমিত করে। আরেকটা হচ্ছে, পাকস্থলীর কোষগুলো এত ঘন করে থাকে যে ভেলভেটের মতো একটা আস্তরণ তৈরি করে, যার কারণে HCl তাকে কি করতে পারে না? ভেদ করতে পারে না। তো ওকে ফাইন, এটা তো গেল যে পাকস্থলী কেন HCl দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। এখন তারপরে তো মানুষের আলসার হয়, তারপরে তো মানুষ গ্যাস্ট্রিকের ওষুধ খায়, ক্যান্সার তো তারপরে হয়, আলসার তো কেন হয়? প্রশ্ন আসতে পারে না স্যার, মানুষ তো বেশি খায়, আরো গ্যাস্ট্রিকের ওষুধ আরো বেশি খায়, তাহলে সমস্যা কোন জায়গায়? সমস্যা চাষে দেখো, তাহলে দেখো কি কি কারণ সমস্যা হতে পারে। কয়েকটা কারণ হতে পারে। একটা হচ্ছে ধূমপান। যারা ধূমপান করে তাদের মধ্যে কি থাকে? নিকোটিন। তাদের সিগারেটের মধ্যে কি থাকে? নিকোটিন থাকে। এই নিকোটিন আমাদের যে পাকস্থলীর যে মিউকোসগুলোকে ক্ষতিগ্রস্ত করে, মিউকোসগুলোকে কি করে? ক্ষতিগ্রস্ত করে। তো ধূমপানের মধ্যে যে নিকোটিন আছে, নিকোটিন মিউকোসকে কি করে? ক্ষতিগ্রস্ত। আরেকটা জিনিস আছে, একটু খেয়াল করো, NSAID জাতীয় ওষুধ, ব্যথার ওষুধ আমরা যেটা মিন করি, এটা পূর্ণরূপ হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি।
নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। আমরা যখন বিভিন্ন আমাদের শরীরে যখন ইনফেকশন হয়, ইনফেকশনের পরে ইনফ্ল্যামেশন হয়, তোমরা আস্তে আস্তে পড়বে। ইনফ্ল্যামেশন হলে বা ব্যথা হলে আমরা যে কমন ওষুধ যেগুলো খাই, এগুলোকে একটা গ্রুপ আছে, এই গ্রুপের নাম হচ্ছে NSAID জাতীয় ওষুধ, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। এই ওষুধগুলো আমাদের মিউকোজাকে কি করে? ক্ষতিগ্রস্ত করে, মিউকোজাকে ক্ষতিগ্রস্ত করে। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ক্ষতিকর যেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। একটা বিশেষ ব্যাকটেরিয়া আছে হেলিকোব্যাক্টার পাইলোরি। এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া, এটা কিন্তু একটা কি, এটা কিন্তু খুব খারাপ একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া আমাদের মিউকোজাগুলোকে কি করতে পারে? ক্ষতিগ্রস্ত করতে পারে। তাহলে দেখো, ধূমপানের মধ্যে নিকোটিন থাকে, সিগারেটের মধ্যে NSAID জাতীয় ওষুধ এবং হেলিকোব্যাক্টার পাইলোরি। বিশেষ করে এই তিনটা জিনিস আমাদের মিউকোজাগুলোকে কি করে? ক্ষতিগ্রস্ত করে। যার কারণে HCl যখন আসে, তখন HCl তো নরমালি তো তাকে ক্ষতিগ্রস্ত করতে পারতো না, বাট এখন যেহেতু হয় নিকোটিনের কারণে বা NSAID এর কারণে বা হেলিকোব্যাক্টার পাইলোরির কারণে মিউকোজ যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতির সুযোগ নিয়ে HCl তখন আমাদের পাকস্থলীকে কি করতে পারে? ক্ষতি করতে পারে। ঠিক আছে? তাহলে এই তিনটা ওষুধ, এই তিনটার কারণে, বিশেষ করে আরো অনেকগুলো কারণ আছে আসলে, তোমাদের বইতে শুধু এই তিনটা লিখছে। তো এই তিনটা কারণে কিন্তু আমাদের মিউকোজের ক্ষতি করতে পারে। মিউকোজের ওই সুযোগে তখন HCl কি করে? আক্রমণ করে। সেজন্য সবসময় তুমি দেখবা যারা ব্যথার ওষুধ খায়, ব্যাকলোফ্যান, এই ধরনের যে ওষুধগুলো আছে, এই ওষুধগুলো খাওয়ার সময় ডাক্তাররা কি দেয়? গ্যাস্ট্রিক ওষুধ দেয়। কেন গ্যাস্ট্রিক ওষুধ কি করে? আমরা যে গ্যাস্ট্রিক ওষুধ যেগুলো খাই, গ্যাস্ট্রিক ওষুধগুলো আমাদের HCl কে কি রাখে? বন্ধ রাখে। HCl ক্ষরণটা বন্ধ রাখে। কেন? কারণ আমি যে ব্যথার ওষুধ দিচ্ছি, ব্যথার ওষুধের কারণে আমার মিউকোজে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। তো মিউকোজ যদি ক্ষতিগ্রস্ত হয়, ইন দ্য মিন যদি HCl চলে আসে, আরো ক্ষতি করবে। সেই HClটাকে তখন কি রাখা হয়? বন্ধ রাখা হয়। তবে দীর্ঘদিন এক নাগারে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া কখনো উচিত না। কেন? দীর্ঘদিন যারা গ্যাস্ট্রিকের ওষুধ খাবে, তাদের দীর্ঘদিন ধরে HCl বন্ধ থাকবে। HCl বন্ধ থাকলে কি হবে? HCl কিন্তু কি করে? জীবাণুকে ধ্বংস করে। এটা ছাড়াও HCl আমাদের দেহে আয়রন, বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলের যে শোষণ, এগুলোতে কাজ করে। ঠিক আছে? তো ওই কাজগুলো তোমার হবে না। তো দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক ওষুধ খাওয়া কি রাখতে হবে? বন্ধ রাখতে হবে। সো যাই হোক, এগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক। এগুলো কি? মাইক্রোস্কোপিক। এখন আসো আমরা পাকস্থলী আর কিছু চিত্র এবং তো পাকস্থলীতে এই যে একটা পাকস্থলীকে আমি যদি ভেতরে যে স্ট্রাকচার দেখি, তাহলে এটা হচ্ছে পাকস্থলীর স্ট্রাকচার। তাহলে এটা হচ্ছে ভিতরে দেখো, দেয়ালটা দেখো, তার ভিতরে মসৃণ না, এই যে আঁকা বাঁকা ঢেউ কারণে ভেলভেটের মতো একটা আস্তরণ থাকে, ভেলভেটের একটা লেয়ার থাকে, দেখতে হচ্ছে এটা ভেলভেটের আকার। তাহলে হচ্ছে কার্ডিয়াক অরিফিস, এটা হচ্ছে পাইলোরিক অরিফিস। এই যে এখানে যে উপবৃদ্ধিগুলো দেখতে পাচ্ছ, এই যে দেখো একটু মানুষের উপবৃদ্ধি, এগুলো হচ্ছে কপাটিকা কার্ডিয়াক স্ফিংটার, আর এগুলো হচ্ছে পাইলোরিক। এই যে এখানে দেখো পাইলোরিক স্ফিংটার। তার পাকস্থলীতে দেখো কার্ভ আছে, বড় কার্ভ, ছোট কার্ভ। আর এখানে অঞ্চল যদি বলি, অঞ্চল, এই যে এটা হচ্ছে ফান্ডাস, এটা বডি, এটা হচ্ছে অ্যান্ট্রাম। অ্যান্ট্রামের লাস্ট অংশ বলছিলাম, দেখো অ্যান্ট্রাম লাস্ট অংশ দেবে যাওয়া, এই জায়গাটা এটার তুলনায় এটা একটু অন্ধকার না, একটু দেবে গেছে একটু ভিতরের দিকে, এটাকে বলা হয় পাইলোরাস, এটাকে বলা হয় পাইলোরাস। আর পাকস্থলী এখানে আমি যদি দেখি এখানে কয়টা লেয়ার? তাহলে পাঁচটা। কয়টা লেয়ার? পাঁচটা লেয়ার আছে, আমরা যেটা অলরেডি পড়াইছি। তো এখান থেকে বিভিন্নভাবে এগুলো আসে, যেমন পাকস্থলীর মধ্যে তিন ধরনের মাসেল আছে, দেখো তিন ধরনের। এই যে অবলিক, বৃত্তাকার, অনুদৈর্ঘ্য। একদম ভেতরে একটু ভালো করে দেখলে একদম ভেতরে হচ্ছে অবলিক, তারপর হচ্ছে বৃত্তাকার, অবলিক, বৃত্তাকার, অনুদৈর্ঘ্য। ঠিক আছে? চিত্রগুলো দেখে নিতে পারো। এগুলো হচ্ছে পাকস্থলীর মিউকাস স্তরের যে কোষগুলো, যেগুলো 5 ধরনের কোষ। ঠিক আছে? এগুলো আমরা আরো ইয়াতে বিস্তারিত বলবো একটু পরে। এখন আসো এখানে, এগুলো হচ্ছে একটু আপডেটেড পড়ালেখা, এটা তোমরা এখন হয়তো তেমন একটা বুঝবা না। যেমন এই যেগুলো পাকস্থলীর মিউকোজাতে যে কোষগুলো আছে, কয় ধরনের? 5 ধরনের। 5 ধরনের মধ্যে যেমন কোনোটা চিফ সেল, কোনোটা আবার এন্টোক্রোমার, এরকম বুঝবা না তোমরা, প্যারাইটাল সেল, এগুলো লেখা আছে। ঠিক আছে? এই যে পাকস্থলী কেন নিজেই ক্ষতিগ্রস্ত হয় না, পাকস্থলী কেন নিজেই ক্ষতিগ্রস্ত হয়, তোমাদেরকে আমি পড়াইছি, তোমরা দেখে নিও, অথবা এখানে নোট করা আছে, বই তো করা আছে, আমিও বলে দিছি, আসলে লাগবে না। এখানে কেন পাকস্থলী ক্ষতিগ্রস্ত হতে পারে, যেমন এই যে হেলিকোব্যাক্টার পাইলোরি, এই যে NSAID, ঠিক আছে, এগুলোর কারণে পাকস্থলী কি হতে পারে? ক্ষতিগ্রস্ত হতে পারে। ঠিক আছে? এই যে হেলিকোব্যাক্টার পাইলোরি, NSAID, ধূমপান, এগুলো আমরা বলছি। তো এখন আসো আমরা যদি দেখি পাকস্থলীর যে আলসার বা ক্যান্সার কেমন হচ্ছে, কীভাবে হচ্ছে। তাহলে এটা হচ্ছে যে হোয়াইট কালার যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে HCl।
এই যে মনে করো এখানে একটা ছিদ্র দেখা যাচ্ছে, দেখো এখানে একটা ছিদ্র দেখা যাচ্ছে, খেয়াল করো এই জায়গার মধ্যে একটু ভালো করে দেখলে দেখবা এখানে একটা ছিদ্রের মতো দেখা যাচ্ছে। তাহলে এই যে ছিদ্রটা দেখা যাচ্ছে আসলে এটা কি, এটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই জায়গায় মিউকোজা। তা মিউকোজা ক্ষতিগ্রস্ত হলে এই সেলগুলো গিয়ে ওই ক্ষতস্থানটাকে আরো বাড়াবে। এই যে আলসার ফরমেশন লেখা আছে, বারবার লেখা উঠতেছে কিন্তু পেইন হবে, আলসার ফরমেশন হচ্ছে, ঠিক আছে। এবং পাকস্থলীকে পাকস্থলী লেয়ার কয়টা? 5টা। তাহলে আমি যদি এভাবে একটু মাইক্রোস্কোপ দিয়ে দেখার চেষ্টা করি কিভাবে দেখবো, তাহলে প্রথম লেয়ারের নাম কি? মিউকোজা। প্রথম লেয়ার নাম কি? মিউকোজা। মিউকোজার পরে কি পাবো? মাস্কুলারিস মিউকোজা। আমি শুধু এক পাশ দেখাচ্ছি, মাস্কুলারিস মিউকোজা এই পাশটা দেখাচ্ছি না, ঠিক আছে। তারপরে কি? সাবমিউকোজা। এই যে সাবমিউকোজা। সাবমিউকোজার পরে কি? মাসেল কয় ধরনের? বলো 3 ধরনের মনে আছে? অবলিক, প্রতীকী চিত্র আঁকতেছি, বৃত্তাকার, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য, অবলিক, বৃত্তাকার এবং অনুদৈর্ঘ্য। তারপর কি? সেরোসা। তারপর হচ্ছে সেরোসা। তাহলে বলছিলাম লেয়ার কয়টা বলছিলাম বলো তো? তাহলে মনে আছে এখানে দেখো প্রথম লেয়ারের নাম ছিল মিউকোজা। প্রথম লেয়ারের নাম কি? মিউকোজা। তারপর যে গ্রিন কালার যেটা দেখতে পাচ্ছ এখানে, এই যে এটা হচ্ছে মাস্কুলারিস মিউকোজা। তারপর হোয়াইট কালারের যেটা দেখতে পাচ্ছ হচ্ছে সাবমিউকোজা। তারপর এখানে যেটা দেখতে পাচ্ছ হচ্ছে মাস্কিউলার, এই যে মাস্কিউলার। তারপর একদম নিচে যে দেখতে পাচ্ছ হচ্ছে সেরোসা। তাহলে কয়টা লেয়ার পাইছো? 5টা। 1 2 3 4 5। তারপর তোমরা বলো সেরোসা একটা যে সাবরণ, এটা কি থাকে? মাস্কুলার মধ্যে 3 স্তরের মাসল থাকবে। আর সাবমিউকোজা কি থাকে? রক্তনালিকা এবং স্নায়ুনালিকা। এবং এই যে এখানে রক্তনালিকা, স্নায়ুনালিকা, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এখানে কথা বলি মিউকোজা স্তরে যে মিউকোজা যেটা পাইলে এখানে কয় ধরনের কোষ থাকে? 5 ধরনের। কয় কোটি? 40 মিলিয়ন বা 4 কোটি। এখানে কোষগুলো কিভাবে থাকে দেখো, আমি জাস্ট এখানে দেখাচ্ছি, একটা পাশে দেখাচ্ছি। কোষগুলো এখানে কিভাবে থাকে? কোষগুলো এখানে থাকে এভাবে থাকে, দেখো এই যে এইভাবে কোষগুলো এভাবে থাকে। আমি এখানে দেখাচ্ছি, মানে শুধু এখানে আছে, তার এখানেও আছে, এখানেও আছে, আমি শুধু একটা পাশে দেখাচ্ছি। এই যে এখানে যে উপবৃদ্ধিগুলো তুমি দেখতে পাচ্ছ, এই উপবৃদ্ধিগুলোকে বলা হয় রুগী। RUGAE, রুগী যে শুধুমাত্র পাকস্থলীতে আছে তা না, রুগী কিন্তু জনিত আছে, ভ্যাজাইনাতেও আছে, ঠিক আছে। এবং রুগীগুলা মুখের মধ্যে কতগুলো ছিদ্র থাকে, রুগীগুলো মুখে কতগুলো কি থাকে? ছিদ্র থাকে, রুগীগুলো মুখে ছিদ্র থাকে। অনেকটা এইভাবে থাকে দেখো রুগীগুলা। তাহলে মনে করা হচ্ছে রুগীটা এভাবে আছে, এই যেভাবে আমি এভাবে দেখাই, তাহলে রুগী মনে করি এভাবে আছে, মুখের মধ্যে একটা ছিদ্র আছে দেখো রুগীগুলোর মুখে। তো রুগীর মুখে যে ছিদ্রগুলো আছে এগুলোকে বলা হয় পিট। পিট। তাহলে রুগী উপবৃদ্ধিগুলোকে বলা হয় রুগী, আর রুগীর মুখের যে ছিদ্রগুলো যেগুলোকে বলা হয় পিট, গ্যাস্ট্রিক পিট বল, ঠিক আছে। কিন্তু আমরা বলছি কয়টি বা কিরকম। সো যাই হোক, আমরা মোটামুটি পাকস্থলী এটা হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য যদি আসে চিত্র আঁকবো এটা। আর যদি গঠন বলে তখন ওই যে 2223 যেটা বলছিলাম, ঠিক আছে। তাহলে পাকস্থলীর গঠন, ধর্ম, কোষ, এগুলো আমরা আলোচনা করলাম। এখন আসলে আমরা একটু বইয়ের অংশটা দেখে নিই, বইয়ের মধ্যে কি কি আছে পাকস্থলী রিলেটেড। আমরা লালাগ্রন্থি, এই ক্লাসে আমরা মোটামুটি লালাগ্রন্থি থেকে শুরু করছিলাম। তাহলে লালাগ্রন্থি কয়জন ছিল? 3 জোড়া, প্যারোটিড, সাবমেন্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল। প্যারোটিড কিন্তু কোথায়? কানের সামনে, স্পেসিফিক বলে দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁতের বিপরীতে, দ্বিতীয় ঊর্ধ্বমূলার উপরে, কানের এখানে এই যে কানটা, কান কোথায় আছে? উত্তরচলের সাথে না, তোমাদের কোন বরাবর সে বলতে ছাড়ে? দ্বিতীয় ঊর্ধ্বমূলার। মোলার কয়টা? 3টে ছিল, মনে আছে? M1, M2, M3, M2 বরাবর, M2, ঠিক আছে, ওকে ফাইন। সাবমেন্ডিবুলার ফ্রেনোলাম নামক বিশেষ জায়গার মধ্যে উন্মুক্ত থাকে। আমাদের জিহ্বাটাকে যখন উপরের দিকে তুলে ফেলবো, এখানে একটা পর্দা পাবো, জিহ্বার ঠিক নিচে এখানে পর্দা আছে, এটাকে বলা হয় ফ্রেনোলাম, ঠিক আছে। সাবলিঙ্গুয়াল জিহ্বার নিচে, ঠিক আছে, ওকে ফাইন। লালাগ্রন্থিতে কোষ আছে কয় ধরনের? যে লেখা আছে 6.2 থেকে 7.4 লালা। হ্যাঁ, লালাতে 2 ধরনের কোষ আছে, সেরাস কোষ, মিউকাস কোষ। এটা লাগবে না তোমাদের, এগুলো আমরা পড়াইছি যে ডেইলি কতটুকু লালা খরিতে হয়, লালার উপাদান, ঠিক আছে। লালার উপাদানগুলো আমরা দেখাইছি অবশ্য।
আমরা ওখান থেকে চলে যাই, আমরা চলে যাব গলবিল, আমরা পড়াই নাই গলবিল, আমরা একটু দেখা দিতে হবে পাকস্থলী। আজকে টপিক ছিল পাকস্থলী। তাহলে পাকস্থলী হচ্ছে সবচেয়ে স্ফীত অংশ, গ্যাস্ট্রো। কি কি অংশ আছে? এই যে কার্ডিয়া মানে উপর অঞ্চলটা, ফান্ডাস, পাইলোরাস, গ্রেটার কার্ভেচার। দেখো কার্ভেচার, কার্ভেচার মানে কার্ভ, কার্ভেচার মানে কি কার্ভ, ঠিক আছে। আর কি ছিল লেজার কার্ভেচার, এই যে গ্রেটার কার্ভেচার, লেজার কার্ভেচার, এগুলো আমরা পড়াইছি। স্ফিংটার, কার্ডিয়াক স্ফিংটার, পাইলোরিক স্ফিংটার, এগুলো আমরা অলরেডি তোমাদেরকে পড়াইছি, ঠিক আছে। শনাক্তকারী বৈশিষ্ট্য, তাহলে মিওকোজা, সাবমিওকোজা, মাস্কুলার সেরোসা। তাহলে কয়টা পাচ্ছ? 4টা। তো বলছিলাম না অ্যাকচুয়ালি লেয়ার হচ্ছে 4টা, বাট মিওকোজার সাথে যদি মাসল থাকে তখন বলা হয় মাস্কুলার মিওকোজা, বাট আমাদের বইতে এটাকে একটা কি হিসেবে আলোচনা করছে। আমরা কেন 5টাই লিখবো, আমরা বলবো আসলে 5 স্তর বিশিষ্ট, ঠিক আছে। ওকে ফাইন। এই যে অবলিক, বৃত্তাকার, অনুদৈর্ঘ্য, এটা কিন্তু সিকোয়েন্স মেনটেন করতে হবে তোমাকে। সবচেয়ে ভিতরে হচ্ছে অবলিক, তারপর বৃত্তাকার, তারপর অনুদৈর্ঘ্য। পাকস্থলীর মাসল 3 ধরনের, সবচেয়ে ভিতরে কোনটা? অবলিক। আমরা যেটা সিকোয়েন্স করে তোমাদের পড়াইছিলাম। এই মাস্কুলার মিওকোজার কথাটা এখানে লেখা আছে, দেখো মাস্কুলার মিওকোজা মিওকোজার সাথে বেশি যুক্ত থাকে। গ্রন্থি, 5 ধরনের গ্রন্থি আছে। তাহলে কি কি আসে তাকে সবগুলো নোট করা আছে। মিওকাস থেকে কি কি আসে? মিউসিন, এটা হচ্ছে মিওকাস না, মিউসিন, পানি এবং বাইকার্বনেট। অক্সিজেনের নাম দেখো প্যারাইটাল সেল, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। জার্মোজেনিকের নাম হচ্ছে পেপটিক্স কোষ বা চিফ কোষ, ঠিক আছে। এখানে অনেক কিছু আসে। এখানে আর্জেনাইজের পাশাপাশি আমরা কি লিখছিলাম? সেরোটোনিন লিখছিলাম, সেরোটোনিন আমাদের লেভেল। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর, GIF, গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এগুলো আমরা আস্তে আস্তে পারবো, আস্তে আস্তে আসবে এগুলো। এই যে এখানে লেখা আছে 3.5 মিলিয়ন, আসলে 3.5 থেকে 4 মিলিয়ন, 3.5 থেকে 4 মিলিয়ন হতে পারে। পিট, এটা হচ্ছে পিট বা অংশ। এই যে 40 মিলিয়ন কোষ হচ্ছে, গ্রন্থি হচ্ছে কয়টি? 40 মিলিয়ন বা 4 কোটি। পিট হচ্ছে 3.5 মিলিয়ন বা 4 মিলিয়ন, আর গ্রন্থি হচ্ছে 40 মিলিয়ন বা 4 কোটি। খেয়াল করিও, গুলাই ফেলিও না। প্রায় 2 লিটার গ্যাস্ট্রিক জুস খরিতে হয়, ঠিক আছে। এগুলো ইম্পর্টেন্ট। আর লালার এখানে পানিটা গুরুত্বপূর্ণ, লালার পানিটা খুব গুরুত্ব, সরি লালার মধ্যে পাকস্থলীর পানিটা, লালার পানি গুরুত্বপূর্ণ, পাকস্থলীর পানি কি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এগুলো এখানে আর কিছু পড়া আছে, পাকস্থলীর যে পরিপক্ষ জানা, এগুলো আমরা পড়েছি। সো যাই হোক, আমরা মোটামুটি আজকে এতটুকু পর্যন্ত ছিলাম। তা ধন্যবাদ সবাইকে। তো ক্লাসগুলো তোমরা করে নিজেরা করে নোট করে রাখবে, ঠিক আছে, নোট করে রাখবে এবং বইয়ের সাথে মিলাবে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। পরবর্তী ক্লাস আবার দেখা হবে ইনশাআল্লাহ।